হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স দাদা অনলাইন প্ল্যাটফর্মে তোমাদের সকলকে স্বাগত। আমি তোমাদের ক্লাস 9-এর মোলের ধারণা করাবো। রসায়ন ক্লাস আমি করাচ্ছিলাম তোমাদেরকে, এর আগে দ্রবণ অধ্যায় করিয়েছি। আজকে আমি তোমাদের মোলের ধারণা শুরু করব। তো চলো, দেখেই বুঝতে পেরে গেছো আমরা কি পড়তে চলেছি। ক্লাস 9-এর নবম শ্রেণীর ভৌতবিজ্ঞানের মোলের ধারণা। এটা অনেক জটিল একটা টপিক তোমাদের কাছে, তোমরা অনেকে দাবি করেছিলে যে স্যার মোলের ধারণা পড়ান। তো চলো দেখো, মোলের ধারণা বিষয়টি কি। দেখো, শুরুতে এই যে মোলের ধারণা, মোল বিষয়টি কি এটা আমাদেরকে জানতে হবে। এটা খুবই সহজ একটা কনসেপ্ট মোল। দেখো, তোমরা বাড়িতে বা তোমার বাবা বা মা বা বন্ধু বান্ধব মহলে তোমরা এটা শুনে থাকো যে এই 1 ডজন লেবু নিয়ে আয়, বা কেউ বলে আমার কাছে 1 ডজন পেন আছে। মানে কি, কটা পেন আছে তোমার কাছে? তোমার কাছে 12টা পেন আছে। যদি তোমাকে কেউ বলে যে 1 ডজন পেন্সিল, তুমি কি ভাববে? তুমি ভাববে যে 12টা পেন্সিল। কেউ যদি তোমাকে বলে যে 1 ডজন কলা, তুমি কি ভাববে? 12টা কলা। তাহলে কেউ যদি তোমাকে বলে যে 1 ডজন অক্সিজেন, তুমি কি ভাববে? 12টা অক্সিজেন। তাহলে আমাদের দৈনন্দিন জীবনে পদার্থকে পরিমাপ করার জন্য, আমাদের দৈনন্দিন জীবনে আমরা বিভিন্ন বস্তুকে পরিমাপের জন্য, আমরা বিভিন্ন খাবার জাতীয় দ্রব্য, বিভিন্ন জিনিসপত্র, এদেরকে পরিমাপের জন্য আমরা মোল কনসেপ্ট, আমরা ডজন ব্যবহার করে থাকি। এবং আমরা বলে থাকি যে 1 ডজন সমান 12টা। সিমিলারলি রসায়নে, বিজ্ঞানে পদার্থকে পরিমাপ করার জন্য মোল কনসেপ্ট ব্যবহার করা হয়। মোল, তাহলে মোল শব্দটা আর কিছুই নয়। আমরা দৈনন্দিন জীবনে যেমন আমরা ডজন ব্যবহার করি, সিমিলারলি ডজন কিসের জন্য ব্যবহার করি? কোনো কিছু বস্তুকে পরিমাপ করতে, কোনো কিছু খাবারকে পরিমাপ করতে, যে কোনো কিছু বস্তুকে পরিমাপ করতে, ঠিক আছে, আমরা এই ডজন ব্যবহার করি। এবং সেখানে 1 ডজন ইকুয়াল টু 12। তুমি যে কোনো বস্তুই নাও না কেন, 1 ডজন মানে 12টা সেই বস্তু হবে। এবং একই রকম ভাবে রসায়নে, বিজ্ঞানে বা ভৌত বিজ্ঞানে ডজনের জায়গায় আমরা কি ব্যবহার করি? আমরা মোল ব্যবহার করি। তাহলে স্যার 1 মোল সমান কত? যেমন আমরা 1 ডজন সমান 12টা বলে থাকি, তাহলে স্যার 1 মোল সমান কত? তাহলে 1 মোল সমান 6.022 ইন্টু 10⁻23। তাহলে 1 ডজন সমান যেমন 12, 1 মোল সমান এই অ্যাভোগাড্রো নাম্বার বা এই সংখ্যাকে 1 মোলের সাথে সমান করা হয়। তাহলে বুঝতে পেরেছো? তাহলে মোল আসলে কি? সংখ্যার একক রূপে মোল ব্যবহার করা হয়। মোল তাহলে আর কিছুই নয়, এটা একটা ইউনিট, যে ইউনিটের দ্বারা, যে এককের দ্বারা আমরা পরমাণুকে মাপবো। যেমন আমরা তো বলতে পারবো না যে 1 কেজি অক্সিজেন। 1 কেজি অক্সিজেন কি পসিবল? 1 কেজি অক্সিজেন হতে গেলে কত অক্সিজেন হতে হবে, সেটা কি সম্ভব? তবে তুমি যুক্তির খাতিরে বানাতে পারো 1 কেজি অক্সিজেন ম্যাথামেটিক্যালি, বাট কিন্তু কতকটা দেখো যেন মনে হচ্ছে একটা কাল্পনিক ব্যাপার। বাট সেই জন্য অক্সিজেন পরমাণু, হাইড্রোজেন পরমাণু, অ্যামোনিয়া গ্যাস, কার্বন ডাই অক্সাইড গ্যাস, সোডিয়াম পরমাণু, এগুলোকে পরিমাপ করার জন্য, এগুলোকে মাপার জন্য আমরা মোল ব্যবহার করি। তাহলে মোল কোথায় ব্যবহার হয়? মোল ব্যবহার হয় পদার্থের পরিমাপের জন্য। আমরা দৈনন্দিন জীবনে যেমন পদার্থকে পরিমাপ করতে, বস্তুকে পরিমাপ করতে আমরা যেমন ডজন ব্যবহার করি আমাদের সুবিধার্থে, আমরা 12টার বদলে 1 ডজন বলছি। তাহলে আমি যদি বলি 1 ডজন, তুমি বুঝে নেবে 12টা বলছে স্যার। তাহলে আমি তোমাকে যদি এখন 1 ডজন অঙ্ক করতে দিই, তুমি ভাববে স্যার আমাকে 12টা অঙ্ক করতে দিয়েছে। একই রকম ভাবে আমি তোমাকে যদি বলি হাফ ডজন অঙ্ক করতে, তুমি ভাববে স্যার তাহলে আমাকে 6টা অঙ্ক করতে বলছে। সিমিলারলি ডজনের জায়গায় মোল, যেখানে 1 ডজন সমান 12, 1 মোল সমান এতগুলি। মূল কথা হলো মোলের দ্বারা আমরা অনুপরমাণুকে পরিমাপ করি, আর ডজনের দ্বারা দৈনন্দিন জীবনে, বাস্তব জীবনে আমরা বিভিন্ন পদার্থকে পরিমাপ করি। ঠিক আছে, তো চলো
আমরা বুঝে গেছি নিশ্চিত। তাহলে মোল কি? তাহলে ওই সংখ্যার একক রূপে অর্থাৎ ইউনিট রূপে মোল ব্যবহার করা হয়। ধীরে ধীরে আমরা বুঝতে পারবো, ধীরে ধীরে মোলের দিকে যাব। তাহলে 1 ডজন সমান যেমন 12, তেমনি 1 মোল সমান কত? তাহলে 1 মোল সমান এই সংখ্যাটি। এটা কোন বিজ্ঞানীর নাম অনুসারে একে অ্যাভোগাড্রো সংখ্যা বলা হয়। তাহলে এই সংখ্যাটাকে, এই 1 মোল সমান যেমন এতগুলি, এই সংখ্যাটাকে কি বলা হয়? অ্যাভোগাড্রো সংখ্যা বলা হয়। অ্যাভোগাড্রো কার নাম? অ্যাভোগাড্রো একজন বিজ্ঞানীর নাম, এবং একে Na দ্বারা প্রকাশ করা হয়। অ্যাভোগাড্রো নাম্বার Na সমান 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23। ওকে, বুঝতে পারছো তোমরা? তাহলে তাহলে 1 মোলের ডেফিনেশনটা কি স্যার? 1 মোল কাকে বলে? 1 মোলের সংজ্ঞা কি? মনে করো তোমার কাছে 1 ব্যাগ সোডিয়াম দেওয়া হয়েছে। তোমার কাছে কি দেওয়া হয়েছে? তোমার কাছে 1 ব্যাগ সোডিয়াম। মনে করো এখানে 1 ব্যাগ সোডিয়াম। কত? 1 ব্যাগ সোডিয়াম। 1 ব্যাগ সোডিয়াম। 1 ব্যাগ সোডিয়াম। ওকে, 1 ব্যাগ সোডিয়াম। ঠিক আছে, তো 1 ব্যাগ সোডিয়াম। এবার এর মধ্যে দিয়ে মনে করো তুমি একটা চামচে করে বা একটা পাত্রে করে তুমি কিছুটা সোডিয়াম তুলে নিয়েছো, এবং এই সোডিয়ামটা তুলে তুমি পরিমাপ করলে, বলে দেখলে যে এই ব্যাগের মধ্যে যে এতগুলো সোডিয়াম আছে, আমি কিছুটা তুলে নিয়ে আমি পাল্লা বাটখারাতে মাপি, বা আমার যে তুলা যন্ত্রে আমরা মাপি। তাহলে সেই তুলা যন্ত্রে যদি আমরা মাপি, যদি দেখি যে ওই সোডিয়ামের ভর এলো 23 গ্রাম, তাহলে বলবো ওই মধ্যে 1 মোল সোডিয়াম আছে। বোঝা গেল কি বললাম? তাহলে 23 গ্রাম সোডিয়াম মানে তাহলে কত? 1 মোল সোডিয়াম। এটা ধীরে ধীরে তুমি আরো বুঝতে পারবে। যেমন হাইড্রোজেন, তোমার কাছে 1 ব্যাগ হাইড্রোজেন দেওয়া হয়েছে, তার মধ্যে যদি আমরা কিছু পরিমাণ হাইড্রোজেন নিয়ে পরিমাপ করি এবং দেখি যে সেই হাইড্রোজেনের পরিমাপ 1 গ্রাম হয়েছে, তাহলে 1 গ্রাম সমান কত মোল হবে? 1 মোল হবে। স্যার আপনি এগুলো কিভাবে বুঝছেন? অর্থাৎ নির্দিষ্ট পরমাণুর ক্ষেত্রে একটা নির্দিষ্ট পরিমাপ আছে, নির্দিষ্ট পরমাণুর ক্ষেত্রে নির্দিষ্ট পরিমাপ আছে, সেই পরিমাণ পদার্থের ভরকে 1 মোল বলে। এগুলো তোমাকে একটু মুখস্থ করতে হবে। যেমন হাইড্রোজেনের 1 গ্রাম মানে 1 মোল হাইড্রোজেন, সোডিয়ামের 23 গ্রাম মানে 1 মোল সোডিয়াম, অক্সিজেনের ক্ষেত্রে 16 গ্রাম অক্সিজেন মানে 1 মোল অক্সিজেন। বোঝা গেল কি বললাম? তাহলে তোমাকে এগুলো বলে দেবো আমি ধীরে ধীরে। তাহলে বুঝতে পারলে কি? তাহলে 1 মোলের বিষয়টা। তাহলে দেখো 1 মোল কোনো পদার্থে, তাহলে 1 মোল মানে কি? আমি কি বললাম? যে কিছু পরিমাণ পদার্থের ভরকে 1 মোল বলা হয়, কিছু নির্দিষ্ট পরিমাণ পদার্থের ভরকে 1 মোল বলা হয়। যেমন হাইড্রোজেনের ক্ষেত্রে 1 গ্রাম সমান 1 মোল, অক্সিজেনের ক্ষেত্রে 16 গ্রাম সমান 1 মোল। এগুলো তোমাকে মুখস্থ করতে, আমি নেক্সট স্লাইডে এগুলো ধীরে ধীরে আলোচনা করবো এবং তোমাকে বলে দেবো যে কোন পদার্থের ক্ষেত্রে কত গ্রাম সমান 1 মোল, কোন পদার্থের ক্ষেত্রে কত গ্রাম সমান 1 মোল। তোমাকে এটা মুখস্থ করতে হবে পরিষ্কার। তুমি এটা মাথায় ঢুকিয়ে নাও যে এটা বিভিন্ন পদার্থের কত গ্রাম সমান 1 মোল, এটা তোমাকে মুখস্থ করতে হবে। যেমন অক্সিজেনের 1 গ্রাম সমান 1 মোল। আবার মনে করো অক্সিজেনের 16 গ্রাম সমান 1 মোল। আবার যদি নাইট্রোজেন বলা হয়, নাইট্রোজেনের আবার 14 গ্রাম সমান 1 মোল, 14 গ্রাম সমান 1 মোল। ওকে, তাহলে বিভিন্ন, আমি তোমাকে কিছু বিশেষ পরমাণু বলে দেবো, সেগুলো মনে রাখলেই হবে। ঠিক আছে, তো দেখো তাহলে 1 মোল কোনো পদার্থ, তাহলে 1 মোল পদার্থ মানে বুঝে গেছো যে 1 মোল পদার্থ মানে কোনো একটা পরমাণুর নির্দিষ্ট পরিমাণ পদার্থ। তাহলে নির্দিষ্ট পরিমাণ, তাহলে 1 মোল পদার্থে যত সংখ্যক ওই পদার্থ গঠনকারী উপাদান, কণা, অণু, পরমাণু উপস্থিত থাকে তাকে অ্যাভোগাড্রো সংখ্যা বলে। অর্থাৎ 1 মোল পরিমাণের মধ্যে যতগুলি পরমাণু থাকে, ভালো করে শোনো, ভালো করে ব্যাপারটা বোঝার চেষ্টা করো। এটা ভালো করে ইজিলি বুঝতে পারবে, এটাকে বোঝার চেষ্টা করো, তাহলে দেখবে খুবই সহজ হয়ে গেছে। একটু মন দিয়ে বোঝার চেষ্টা করো। তো তোমার কাছে ছিল কতগুলি? তোমার কাছে 1 ব্যাগ সোডিয়াম ছিল। কত ব্যাগ সোডিয়াম ছিল বাবু? 1 ব্যাগ সোডিয়াম ছিল। কত ব্যাগ সোডিয়াম? 1 ব্যাগ সোডিয়াম। স্যার 1 ব্যাগ সোডিয়াম, তার মধ্যে অনেক সোডিয়াম আছে। তাহলে 1 ব্যাগ সোডিয়ামের মনে করো ছিল 100 কেজি সোডিয়াম, 100 কেজি সোডিয়াম, বা ধরো মনে করো 10 কেজি, 100 ছাড়া 10 কেজি। তাহলে মনে করো 1 ব্যাগ সোডিয়ামের মধ্যে 10 কেজি সোডিয়াম ছিল। তার মধ্যে তুমি কত গ্রাম সোডিয়ামকে বাইরে বের করে নিয়েছো? 23 গ্রাম সোডিয়ামকে বাইরে বের করে নিয়েছো না? এবার এই 23 গ্রাম সোডিয়ামের মধ্যে কতগুলি সোডিয়াম আছে?
একটা সোডিয়ামের ভর নিশ্চয়ই 23 গ্রাম নয়, 1 মোল সোডিয়াম, 1 মোল সোডিয়াম। তাহলে এই যে 23 গ্রাম সোডিয়ামের মধ্যে কতগুলি সোডিয়াম আছে, 23 গ্রাম সোডিয়ামের মধ্যে কতগুলি সোডিয়াম আছে, সেই সংখ্যাটা হলো অ্যাভোগাড্রো সংখ্যা। অর্থাৎ 1 মোল পরিমাণ কোনো পদার্থের মধ্যে যতগুলি পদার্থ থাকে তাকে আমরা কি বলি, অ্যাভোগাড্রো সংখ্যা। তুমি এভাবেও মনে করতে পারো। তাহলে আমি আরো একবার বলে দিচ্ছি যে অ্যাভোগাড্রো সংখ্যা সংজ্ঞা কি, যে 1 মোল পরিমাণ পদার্থের মধ্যে যতগুলি পরমাণু থাকে, যতগুলি অণু থাকে, যতগুলি আয়ন থাকে, তাকে বলা হচ্ছে কি, অ্যাভোগাড্রো সংখ্যা। তাকে কি বলে, অ্যাভোগাড্রো সংখ্যা। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আমি আরো একটা উদাহরণ তোমাদেরকে দেব, ঠিক আছে? দেখো ভালো করে সেটা বোঝার চেষ্টা করো। মনে করো একটা ঝুড়ির মধ্যে মনে করো যে 100 কেজি আপেল আছে। কত কেজি আপেল আছে? 100 কেজি আপেল আছে। তার মধ্যে তুমি মনে করো 12টা আপেলকে তুমি বাইরে বের করেছো, এবং 12টা, তাহলে তোমার কাছে একটা ঝুড়ি ছিল। তোমার কাছে ভালো করে ব্যাপারটা বোঝার চেষ্টা করো। তোমার কাছে একটা ঝুড়ি ছিল, এই ঝুড়ির মধ্যে তোমার কাছে একটা কি ছিল, ঝুড়ি ছিল। ওকে, তোমার কাছে একটা ঝুড়ি ছিল। এই ঝুড়ির মধ্যে বা এই বাস্কেটের মধ্যে, ঠিক আছে, এই পাত্রের মধ্যে মনে করো কত কেজি অ্যাপেল আছে? 100 কেজি অ্যাপেল আছে। এর মধ্যে তুমি 12খানা, 3 3 6 3 9 3 12, তুমি 12খানা অ্যাপেলকে বাইরে বের করে নিয়ে এসছো। 12খানা অ্যাপেলকে বাইরে বের করে নিয়ে এসছো। এবং তাহলে এই যে 12খানা অ্যাপেল মানে কি হলো, 1 মোল অ্যাপেল। কারণ 12 মানে 1 ডজন সমান যেমন 12টা, তাহলে 1 মোল। তার মানে কি, এই 12টা আপেল মানে হচ্ছে কি 1 মোল অ্যাপেল। তার মানে যে কোনো একটা নির্দিষ্ট পরিমাণের মধ্যে যদি অ্যাভোগাড্রো সংখ্যক কণা থাকে, অ্যাভোগাড্রো সংখ্যক যদি কোনো অনুপরমাণু থাকে, সেই পরিমাণটাকে আমরা কি বলবো, 1 মোল। তাহলে 1 মোল কোনো পদার্থে যত সংখ্যক ওই পদার্থ গঠনকারী উপাদান কণা উপস্থিত থাকে, সেই সংখ্যাকে অ্যাভোগাড্রো সংখ্যা বলে। তার মানে মূল কথা হলো, শেষ কথা, 1 মোল পরিমাণের মধ্যে যতগুলি পরমাণু অণু থাকে। মনে করো তোমার কাছে দেওয়া হলো এই যে এতক্ষণ ধরে বলছিলাম যে 1 মোল হাইড্রোজেন। এবার 1 মোল, একটা হাইড্রোজেন মানে 1 মোল নয়, কিন্তু একটা হাইড্রোজেন মানে 1 মোল নয়। তাহলে 1 মোল হাইড্রোজেনের মধ্যে যতগুলি হাইড্রোজেন থাকে সেটাই অ্যাভোগাড্রো সংখ্যা, বোঝা গেল কি বললাম? 1 মোল পরিমাণের মধ্যে যতগুলি থাকে। যেমন এখানে 1 মোল অ্যাপেলের মধ্যে কি 12টা অ্যাপেল আছে। আমি যদি 1 ডজনের মধ্যে 12টা আছে, বোঝা গেল কি বললাম? এবার এক একটা অ্যাপেলের ভর আলাদা হতে পারে। চলো নেক্সট পারমাণবিক ভর। দেখো তোমাদের এই গ্রাম পরমাণু বা গ্রামাণুর ধারণা এটা পরে তোমাদের সাথে বলবো। ওকে, দেখো পারমাণবিক ভর কিন্তু 3 প্রকারের হয়। ওকে, অ্যাকচুয়াল পারমাণবিক ভর কত প্রকারের হয়? পারমাণবিক ভর তোমরা একটু ভালো করে বোঝো তো, এটা খুব ভালো লাগবে। পারমাণবিক ভর 3 প্রকারের হয়। ওকে, পারমাণবিক ভর কয় প্রকারের হয়? 3 প্রকারের হয়। একটাকে বলে প্রকৃত পারমাণবিক ভর। কি বলে? একটাকে বলে প্রকৃত পারমাণবিক ভর, আর একটাকে বলে গ্রাম পারমাণবিক ভর। আর একটাকে বলে আপেক্ষিক পারমাণবিক ভর। আর একটাকে কি বলে? আপেক্ষিক পারমাণবিক ভর। তাহলে পারমাণবিক ভর কয় প্রকারে তোমরা জানতে পারছো এখন? 3 প্রকারের। একটাকে বলে প্রকৃত পারমাণবিক ভর, একটাকে বলে গ্রাম পারমাণবিক ভর, আর একটাকে বলে আপেক্ষিক পারমাণবিক ভর। ওকে, তাহলে এবার মনে হতে পারে যে স্যার তিনটের মধ্যে পার্থক্য কোথায়? এই তিনটির মধ্যে পার্থক্য কোথায়? দেখো এই তিনটির মধ্যে পার্থক্যটা কোথায় তোমরা একটু দেখে নাও। ঠিক আছে, দেখো
আমি যদি তোমাদেরকে এখানে বলি যে পারমাণবিক ভর, তোমরা নিশ্চয়ই এটা পড়েছো, তোমরা নিশ্চয়ই এটা শুনেছো যে পারমাণবিক, আচ্ছা, প্রকৃত পারমাণবিক ভর সমান প্রোটনের ভর প্লাস নিউট্রনের ভর। তাহলে একটা পরমাণুর মধ্যে যে প্রোটন এবং নিউট্রন থাকে, সেই প্রোটন এবং নিউট্রনের মোট ভরকে বলা হয় পারমাণবিক ভর। এইবার দেখো যে একটা পরমাণুর মধ্যে ভিন্ন ভিন্ন সংখ্যক প্রোটন থাকতে পারে, ভিন্ন ভিন্ন সংখ্যক নিউট্রন থাকতে পারে। তাহলে প্রকৃত পারমাণবিক ভর মানে প্রোটনের ভর, তাহলে একটা প্রোটনের ভর ইন্টু প্রোটনের সংখ্যা, প্রোটনের ভর ইন্টু প্রোটনের সংখ্যা, প্লাস নিউট্রনের ভর ইন্টু নিউট্রনের সংখ্যা। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তাহলে প্রকৃত পারমাণবিক ভর মানে কি, একটি পরমাণুর মধ্যে যতগুলি প্রোটন থাকে, যতগুলি নিউট্রন থাকে। প্রোটন এবং নিউট্রন কোথায় থাকে? নিউক্লিয়াসের মধ্যে থাকে। তাহলে প্রোটন এবং নিউট্রন নিউক্লিয়াসের মধ্যে থাকে। এই নিউক্লিয়াসের মধ্যে যে প্রোটন এবং নিউট্রনগুলি থাকে, সেই প্রোটন এবং নিউট্রনের মোট ভরের সমষ্টি হলো প্রকৃত পারমাণবিক ভর। এবার পরমাণুর মধ্যে তো একাধিক প্রোটন থাকে, নিউক্লিয়াসের মধ্যে অনেকগুলো প্রোটন অনেকগুলো নিউট্রন থাকতে পারে। এইবার হলো কি, সেই জন্য আমরা এখানে লিখেছি যে একটি প্রোটনের ভর যা হবে তার সাথে মোট যতগুলি প্রোটন আছে সেটা গুণ করলে আমরা মোট প্রোটনের ভর পাবো। আবার একটি নিউট্রনের ভর যা হবে তার সাথে যদি আমরা নিউট্রনের যতগুলি নিউট্রন আছে যোগ করে দিই তাহলে পেয়ে যাব। তাহলে আমি যদি এখানে এইবার দেখো এমপি মানে মাস অফ প্রোটন ইকুয়াল টু 1.67 ইন্টু 10⁻⁻24 গ্রাম। তাহলে তোমরা একটা জেনে রাখো প্রোটনের ভর কত, 1.67 ইন্টু 10⁻⁻24 গ্রাম। তোমার মনে হচ্ছে স্যার আপনি কোথায় পেলেন? আমি এটা মুখস্থ রেখেছি, তোমরাও রাখতে পারো, ঠিক আছে। আবার মজার বিষয় হলো তুমি একটা মুখস্থ রাখলে তোমার দুটো মুখস্থ হয়ে যাবে, তাহলে দুটো মেমোরাইজড হয়ে যাবে যে নিউটনের ভরও কত, 1.67 ইন্টু 10⁻⁻24 গ্রাম। অর্থাৎ প্রোটনের ভর যা নিউটনের ভর তাই একই প্রোটনের ভর এবং নিউটনের ভর একই। তাহলে আমি এখানে কি লিখব, 1.67 ইন্টু 10⁻⁻24 ইন্টু প্রোটনের সংখ্যা প্লাস শুধু পি মানে প্রোটনের সংখ্যা এখানে লিখছি, ইন্টু 1.67 ইন্টু 10⁻⁻24 ইন্টু নিউট্রনের সংখ্যা। এইবার দেখো যদি তুমি এখান থেকে 1.67 ইন্টু 10⁻⁻24 কমন নিয়ে নাও, তাহলে দেখো প্রোটন প্লাস নিউট্রন। আর তুমি তো জানোই, তোমরা ভালো ছেলে মেয়ে, তোমরা জানো যে প্রোটন এবং নিউট্রনের প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার সমষ্টিকে বলা হয় ভর সংখ্যা। তাহলে প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার সমষ্টিকে কি বলে, প্রোটন প্লাস নিউট্রন। চলো পরের আরেকটা পেজ নিয়ে নিই, তাহলে এটা তোমরা দেখে নিয়েছো ভালো করে। প্রকৃত পারমাণবিক ভর সমান প্রোটনের ভর প্লাস নিউটনের ভর, প্রোটনের ভর এত প্লাস প্রোটনের ইন্টু প্রোটনের সংখ্যা প্লাস নিউটনের ভর ইন্টু নিউটনের সংখ্যা, এবং প্রোটনের ভর কত, মাস অফ প্রোটন এত, এম এন মানে মাস অফ নিউট্রন এত। তাহলে আমি যদি এটাকে কমন নিয়ে নিই, প্রোটন প্লাস নিউটন বাইরে পড়ে থাকছে, আর প্রোটন আর নিউটন সংখ্যা, এটা তো সংখ্যাগুলো বাইরে পড়ে থাকছে কিন্তু আমি ভরগুলোকে বাইরে বের করে নিয়ে এসেছি। তাহলে প্রোটন আর নিউটন সংখ্যার সমষ্টিকে বলা হয় কি, ভর সংখ্যা। তাহলে দেখো যে ভর সংখ্যা সমান প্রোটন প্লাস নিউটন, যেটাকে আমরা জেড দিয়ে প্রকাশ করি। প্রোটন নিউটনের ভর সংখ্যাকে আমরা কি দিয়ে প্রকাশ করি, জেড দিয়ে প্রকাশ করি। তাহলে দেখো তাহলে আমরা এখানে লিখতে পাচ্ছি প্রকৃত পারমাণবিক ভর সমান ভর সংখ্যা প্রকৃত পারমাণবিক ভর সমান ভর সংখ্যা ইন্টু 1.67 ইন্টু 10⁻⁻24 গ্রাম।
কথা বুঝতে পেরেছো? তাহলে যদি এবার তোমার মনে হতে পারে স্যার ভর সংখ্যা কি, স্যার ভর সংখ্যা কি? ভর সংখ্যাগুলো বললাম তো, প্রোটন আর নিউট্রনের সমষ্টিকে ভর সংখ্যা বলে। দেখো তোমাকে কিছু পরমাণুর ভর সংখ্যা মনে রাখতে হবে। আমি যেমন এখানে লিখে দিচ্ছি, এটা লিখছি পরমাণু, আর এখানে লিখছি জেড মানে ভর সংখ্যা। যেমন হাইড্রোজেনের ভর সংখ্যা কত? 1। আবার দেখো হাইড্রোজেনের পরে তোমার যেটা লাগবে অক্সিজেন, অক্সিজেনের ভর সংখ্যা 16, নাইট্রোজেনের ভর সংখ্যা 14, তারপরে সালফারের ভর সংখ্যা 32, তারপরে মনে করো সোডিয়ামের ভর সংখ্যা 23, আবার মনে করো এই 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 কোথায় চলে সোডিয়াম, ম্যাগনেসিয়াম এর ভর সংখ্যা 24, ঠিক আছে। তারপরে আর তোমাদের বেশ অল্প কিছু করলেই হবে, NaOH। কার্বন, কার্বনের ভর সংখ্যা কত? 14, ঠিক আছে। আর আর কিছু তোমাদেরকে করে দিই, কপার লাগবে না তোমাদের, কপার লাগবে না। আচ্ছা ব্যাস, আপাতত তোমরা অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন, ব্যাস। চলো কিছু মনে রাখো, অল্প কিছু মনে রাখার চেষ্টা করো। তাহলে এই ভর সংখ্যাগুলো তোমাকে মনে রাখতে হবে। তাহলে প্রকৃত পারমাণবিক ভর মানে ভর সংখ্যার সাথে আমি কি করব? 1.67 ইন্টু 10⁻⁻24 গুণ করব গ্রাম। তাহলে যদি তোমাকে বলে যে হাইড্রোজেন এর প্রকৃত ভর কত, এর প্রকৃত শর্টকে লিখছি, ঠিক আছে, পারমাণবিক ভর। আচ্ছা এখানে লিখছি ভর সংখ্যা, এখানে লিখছি ভর সংখ্যা, আর এখানে লিখছি আমি পরমাণু, এখানে লিখছি পরমাণু। দেখো সিম্পল, ভেরি সিম্পল, খুবই সহজ। চলো দেখো দেখো যদি তোমাকে বলে হাইড্রোজেন এর পারমাণবিক ভর সংখ্যা কত? 1, তাহলে প্রকৃত পারমাণবিক ভর কত? 1 ইন্টু 1.67 ইন্টু 10⁻⁻24 গ্রাম। ধরো তোমাকে বললো অক্সিজেন, তাহলে ভর সংখ্যা কত? 16, তাহলে প্রকৃত পারমাণবিক ভর কত? 16 ইন্টু 1.67 ইন্টু 10⁻⁻24 গ্রাম। মনে করো বললো কার্বন, কার্বন 14 না, এটা 12 করো, তাহলে 12, তাহলে প্রকৃত পারমাণবিক ভর কত হবে? 12 ইন্টু 1.67 ইন্টু 10⁻⁻24। তাহলে এইভাবে আমরা তাহলে প্রকৃত পারমাণবিক ভর বুঝতে পারলাম, নিশ্চিতভাবে তোমরা বুঝতে পেরেছো। এইবার আমরা চলে যাব গ্রাম পারমাণবিক ভর। এবার আমরা চলে যাব গ্রাম পারমাণবিক ভর। স্যার গ্রাম পারমাণবিক ভর কি? ওই যে ভর সংখ্যা ছিল, ওই ভর সংখ্যাটা শুধু যদি তুমি গ্রামে মুখে শুধু একবার উচ্চারণ করো 1 গ্রাম, তাহলে ওটা হয়ে গেল গ্রাম পারমাণবিক ভর। তাহলে ভর সংখ্যাকে আমরা যদি গ্রামের দ্বারা লিখি, বা কোনো পদার্থের ভরকে আমরা যদি গ্রামের দ্বারা লিখি, তাহলে সেটা হয়ে যাবে কি? গ্রাম পারমাণবিক ভর। আর আপেক্ষিক পারমাণবিক ভর কি স্যার? আপনি যেটা বলছিলেন আপেক্ষিক, এগুলো তোমাদের হয়তো বইতে নেই, তবে জেনে রাখা ভালো। একটা লাইন জেনে রাখতে অসুবিধা কি? আপেক্ষিক পারমাণবিক ভর, আপেক্ষিক পারমাণবিক ভর, আপেক্ষিক পারমাণবিক ভর মানে হলো পরমাণুর প্রকৃত পারমাণবিক ভর ডিভাইডেড বাই 1/12 ইন্টু কার্বন 12 আইসোটোপের ভর। তাহলে আপেক্ষিক পারমাণবিক ভর মানে কি? আপেক্ষিক পারমাণবিক ভর মানে হলো যে কোনো পরমাণুর প্রকৃত পারমাণবিক ভর ডিভাইডেড বাই 1/12 ইন্টু কার্বন 12 আইসোটোপের ভর। আমি একটা উদাহরণ নিয়ে নিচ্ছি। দেখো আইসোটোপের প্রকৃত পারমাণবিক ভর, দেখো তোমাদের বইতে পারমাণবিক ভরের ডেফিনেশনটা এইটা লেখা আছে, কিন্তু লেখা নেই যে এটা আপেক্ষিক পারমাণবিক ভর। তো আপেক্ষিক পারমাণবিক ভরটা কিন্তু এটা হলো আপেক্ষিক পারমাণবিক ভর। শব্দটা হয়তো বইতে লেখা নেই, বাট তোমরা জেনে রাখো, তোমাদের জানা দরকার, ঠিক আছে। চলো তাহলে দেখো মনে করো আমি অক্সিজেনের প্রকৃত পারমাণবিক, অক্সিজেনের আপেক্ষিক পারমাণবিক ভর লিখতে চাচ্ছি, অক্সিজেনের আপেক্ষিক পারমাণবিক ভর। তাহলে অক্সিজেনের প্রকৃত পারমাণবিক ভর কত? 16 ইন্টু 1.67 ইন্টু 10⁻⁻24। এবার তলায় কি হবে? 1/12 ইন্টু
কার্বন 12 আইসোটোপের প্রকৃত ভর মানে কি? কার্বনের ভর সংখ্যা কত? 12 ইন্টু ইন্টু 1 প্রকৃত মানে কি? এর সাথে 1.6 ইন্টু 10⁻⁻24 গুণ হবে। তাহলে 12 কেটে যাচ্ছে, এটা কেটে যাচ্ছে, তাহলে হয়ে যাচ্ছে কি শুধু 16। তার মানে যদি পারমাণবিক ভরকে কোনো একক না বলে দেয়, শুধু বলে যে পারমাণবিক ভর 16, পারমাণবিক ভর 12, পারমাণবিক ভর 14, পারমাণবিক ভর 32, তাহলে শুধু যদি সংখ্যা বলে দেয়, তুমি ভাববে সেটা আপেক্ষিক পারমাণবিক ভর। কারণ আপেক্ষিক পারমাণবিক ভরের কোনো একক হয় না। কারণ দেখো, উপরেও ভর নিচেও ভর, ইউনিট কেটে যায়। তাহলে বোঝা গেল? তাহলে আপেক্ষিক পারমাণবিক ভর শুধু সংখ্যার দ্বারা যদি প্রকাশ করি, বা আমরা এটাকে বলতে পারি অ্যাটমিক মাস ইউনিটের দ্বারা, AMU, অ্যাটমিক মাস ইউনিটের দ্বারা আপেক্ষিক পারমাণবিক ভরকে প্রকাশ করা যায়। চলো আমি তোমাদেরকে সহজে একটা ব্যাপার বলে দিই। তাহলে দেখো, প্রকৃত পারমাণবিক ভর সমান ভর সংখ্যা ইন্টু 1.67 ইন্টু 10⁻⁻24 গ্রাম। আচ্ছা, আপেক্ষিক গ্রাম পারমাণবিক ভর, গ্রাম পারমাণবিক ভর সমান ভর সংখ্যা কিসের মাধ্যমে প্রকাশ করব? গ্রামের দ্বারা। আচ্ছা, আপেক্ষিক পারমাণবিক ভর এটা কি হবে? এটা ভর সংখ্যা ইউনিটলেস, কোনো একক আমরা লিখব না। যদি বলা হয় একক তো AMU লিখতে পারি। একটা ছোট উদাহরণ নিয়ে নিচ্ছি। দেখো, এখানে লিখছি পরমাণু, এখানে লিখছি ভর সংখ্যা, এখানে লিখছি প্রকৃত পারমাণবিক ভর, তারপরে লিখছি কি? গ্রাম পারমাণবিক ভর, তারপরে লিখছি কি? আপেক্ষিক পারমাণবিক। চলো দেখো, আমরা প্রথমে নিচ্ছি নাইট্রোজেন পরমাণু, ভর সংখ্যা কত? 14। ভর সংখ্যাটা তোমাকে মুখস্থ রাখতে হবে, ভর সংখ্যা 14। তাহলে প্রকৃত পারমাণবিক ভর কত? 14 ইন্টু 1.67 ইন্টু 10⁻⁻3। সিম্পল। যদি বলে গ্রাম পারমাণবিক ভর কত? 14 গ্রাম। আপেক্ষিক পারমাণবিক ভর কত? শুধু 14। ডিফারেন্সটা আবার বুঝতে পারছো? ভেরি ইজি। বইতে শুধুমাত্র লেখা আছে পারমাণবিক ভর, বাট বইতে যে পারমাণবিক ভর লেখা আছে সেটা প্রকৃতপক্ষে কি? আপেক্ষিক পারমাণবিক ভর। এটা আমাদেরকে জানতে হবে, ভালো করে শিখতে হবে, বইয়ের মধ্যে পড়ে থাকলে হবে না, আমাদের বেসিকটাকে ক্লিয়ার করতে হবে। ওকে, চলো তাহলে দেখো, নাইট্রোজেন হয়ে গেল। মনে করো অক্সিজেন, তাহলে অক্সিজেন কত? 16, তাহলে ভর সংখ্যা 16, তাহলে প্রকৃত পারমাণবিক ভর কি হবে? 16 ইন্টু 1.67 ইন্টু 10⁻⁻24, এটা হবে 16 গ্রাম, এটা হবে শুধু 16, ইউনিটলেস, তবে AMU দ্বারা আমরা প্রকাশ করতে পারি। তাহলে বুঝতে পারছো কি বিষয়টা? তাহলে পারমাণবিক ভর সম্পর্কে নিশ্চিত তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে যে পারমাণবিক ভর কি। তো চলো এবার আমরা স্লাইডে চলে যাব। দেখো, দেখো হাইড্রোজেনের স্কেলে পারমাণবিক ভর কি হতো? আগে হাইড্রোজেনের সাপেক্ষে পারমাণবিক ভর করা হতো। আমি তোমাদেরকে বলেছিলাম, নিচে যে সূত্রটা লিখেছিলাম, যে তলায় ছিল আমার কি? কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভর, উপরে কি ছিল? যে মৌলের পারমাণবিক ভর বের করতে যাচ্ছি তার পারমাণবিক ভর, ওটা কার্বনের সাপেক্ষে ছিল। আপেক্ষিক পারমাণবিক ভরটা কার্বনের সাপেক্ষে বের করা হয়। তাহলে দেখো, হাইড্রোজেনের, তোমাদের স্কুলের পরীক্ষাতে পড়তে পারে যে হাইড্রোজেনের স্কেলে পারমাণবিক ভর কত। সিম্পল ব্যাপার। দেখো, মৌলের পারমাণবিক ভর সমান ওই মৌলের একটি পরমাণুর ভর, ওই মৌলের ডিভাইডেড বাই, মনে করো আমি অক্সিজেনের পারমাণবিক ভর জানতে চাচ্ছি, তাহলে কি হবে? অক্সিজেনের একটি পরমাণুর ভর ডিভাইডেড বাই হাইড্রোজেন এর একটি পরমাণুর ভর, ঠিক আছে? তাহলে আমি যে মৌলের পারমাণবিক ভর বের করতে যাচ্ছি তার একটি পরমাণুর ভর উপরে, তলায় হাইড্রোজেনের একটি পরমাণুর ভর করলে আমি কি পাবো? মৌলের পারমাণবিক ভর। তাহলে কি? কোন মৌলের একটি পরমাণুর ভর হাইড্রোজেনের একটি পরমাণুর ভরের তুলনায় যত গুণ ভারী, তাই না? মনে করো যত গুণ ভারী, এই লাইনটার অর্থটা কি? মনে করো কোন একটি মৌলের পরমাণুর ভর, একটি পরমাণুর ভর মনে করো 30, হাইড্রোজেনের একটি পরমাণুর ভর কত? মনে করো হাইড্রোজেনের একটি পরমাণু ভর, যাই হোক একটি পরমাণু ভর ক্যালকুলেট করতে হবে। করলে আমরা
এই যে ভাগফল পাবো একটা নিশ্চিত বেশি ভ্যালু পাবো। তাহলে মনে করো একটা সাপোজ মনে করো 30, তলায় মনে করো 5, কাটাকাটি হলে কত 6, তার মানে কি 6 গুণ হচ্ছে, মানে 6 মাল্টিপল 6 বেশি হচ্ছে। তাহলে বিষয় হলো, তাহলে বিষয় দাঁড়াচ্ছে যেটা এখানে দেখো, তাহলে কোন মৌলের পারমাণবিক ভর, একটি পরমাণুর ভর হাইড্রোজেনের একটি পরমাণুর ভর অপেক্ষা যত গুণ বেশি ভারী, সেটা হচ্ছে কি হাইড্রোজেনের সাপেক্ষে পারমাণবিক ভর। তবে এটা চলেনি, এটা বাদ হয়ে গেছে। কেন, অসুবিধা কি ছিল, চলেনি কেন? যে হাইড্রোজেন সবচেয়ে হালকা, হাইড্রোজেন সবচেয়ে হালকা মৌল বলে হাইড্রোজেন স্কেলে পরীক্ষার সাহায্যে নির্ণীত পারমাণবিক ভরে ত্রুটি থাকার সম্ভাবনা আছে। হাইড্রোজেন অনেক হালকা মৌল এবং সব মৌলের ক্ষেত্রে দেখা যাচ্ছে হাইড্রোজেনের স্কেল প্রযোজ্য হচ্ছে না। কিছু কিছু মৌলের ক্ষেত্রে যখন আমরা পারমাণবিক ভর বের করতে যাচ্ছি তখন হাইড্রোজেন স্কেলে কি হচ্ছে, ভুল এসে যাচ্ছে। হাইড্রোজেন পরমাণুর ভরকে একক ধরে অন্যান্য মৌলের যে পারমাণবিক ভর নির্ণয় করা হয় সেগুলি বেশিরভাগই পূর্ণ সংখ্যা নয়, বেশিরভাগ কি হয়, ভগ্নাংশ হয়। ঠিক আছে, তাহলে পারমাণবিক ভর পূর্ণ সংখ্যা হলেই ভালো। যেহেতু হাইড্রোজেনের সাপেক্ষে পারমাণবিক ভর বের করে দেখা গেল যেগুলো সেগুলো ভগ্নাংশ আসছে, তাই সেগুলো বাদ হয়ে যাচ্ছে, হাইড্রোজেন স্কেলটা ব্যবহার করা হয় না। অধিকাংশ মৌলের পারমাণবিক ভর ভগ্নাংশ হয় কেন? দেখো, অধিকাংশ মৌলের আইসোটোপ থাকে, এই আইসোটোপগুলি প্রকৃতিতে ভিন্ন ভিন্ন পরিমাণে পাওয়া যায়। তাই সেই সমস্ত আইসোটোপ, কোন আইসোটোপ কত পার্সেন্ট পাওয়া যায়, যেমন ক্লোরিনের আইসোটোপ হয় 2 প্রকার, একটা হয় ক্লোরিন 35 আর একটা হয় ক্লোরিন 37। তোমরা নিশ্চয়ই জানো আইসোটোপ, হ্যাঁ, পারমাণবিক সংখ্যা একই, ভর সংখ্যা আলাদা, তাদেরকে আইসোটোপ বলি আমরা। তো সেক্ষেত্রে এই যে ভিন্ন ভিন্ন আইসোটোপ ভিন্ন ভিন্ন পরিমাণে প্রকৃতিতে পাওয়া যায়, তো সেই বিভিন্ন আইসোটোপ কোনটা কত পরিমাণে পাওয়া যাচ্ছে তাদেরকে নিয়ে একটা গড় মান বের করা হয়, তাই ভগ্নাংশ আসে। তো যাই হোক, তোমাদের এই আপাতত এইটুকু জানলে হবে, ক্যালকুলেশন কিভাবে করা হয় সেটা না জানলেও চলবে। চলো নেক্সট, পারমাণবিক ভরের কার্বন স্কেল। আমি যেটা তোমাদের এক্ষুনি বলেছিলাম যে মৌলের পারমাণবিক ভর মানে এটা অ্যাকচুয়াল কি, এটা প্রকৃতপক্ষে কি আপেক্ষিক পারমাণবিক, ইকুয়াল টু কি মৌলের একটি পরমাণুর ভর, আর একটি পরমাণুর ভর হলো প্রকৃত পারমাণবিক ভর। তাহলে মৌলের একটি পরমাণুর ভর মানে কি প্রকৃত পারমাণবিক ভর ডিভাইডেড বাই 1/12 ইন্টু C12 আইসোটোপের একটি পরমাণুর ভর। ঠিক আছে, তো এই 12 এই C12 আইসোটোপের একটি পরমাণুর ভর যদি জেড হয় আর তলায় 1/12 ইন্টু কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভর যদি 1 জেড ইন্টু 1.67 ইন্টু 10⁻24 হয়, তাহলে 1.67 ইন্টু 10⁻24। হ্যাঁ, প্রকৃত পারমাণবিক ভর মানেই একটি পরমাণুর ভর। ঠিক আছে, তো এটা কেটে যাবে, 12 কেটে যাবে, তাহলে কি হবে জেড। মৌলের পারমাণবিক ভর অর্থাৎ যেটাই ভর সংখ্যা সেটাই কি ইউনিটলেস হিসাবে যদি আমরা লিখি তাহলে সেটা পারমাণবিক ভর বা আপেক্ষিক পারমাণবিক ভর হবে। মৌলের পারমাণবিক পরীক্ষায় যদি পারমাণবিক ভর পড়ে তো তোমরা আপেক্ষিক পারমাণবিক ভরের ডেফিনেশন লিখবে। মৌলের পারমাণবিক ভর দুটি ভরের অনুপাত। দেখো একটু আগে যেটা তোমাদেরকে বললাম, উপরেও ভর তলায়ও ভর, ভরের একক কেটে যাবে, কেটে গেলে এ কি কোনো রাশি থাকে না, এটি একটি তুলনামূলক রাশি, এর কোনো একক থাকে না, তাই মৌলের পারমাণবিক ভরের কোনো একক নেই। এটা ইউনিট, মানে কথাটা বললাম যে আপেক্ষিক পারমাণবিক ভরের কোনো ইউনিট নেই, রাইট? তোমরা এটাকে মনে রাখবে, সবার থেকে তোমাকে আলাদা হতে হবে, সবাই যেটা জানছে তার বিপরীতে গিয়েও তোমাকে দূর একটা ইনফরমেশন মনে রাখতে হবে, কিছু জানতে হবে, নিজেকে সবাই থেকে আলাদা করতে হবে, তবে তুমি আগামী দিনে আরো ভালো ফলাফল করবে। চলো তাহলে বইতে যেটা পারমাণবিক ভর আছে সেটাকে আমরা কি বলবো, আপেক্ষিক পারমাণবিক ভর। ওকে, তো এর কোনো ইউনিট নেই। ঠিক আছে, যেহেতু দুটো ভরের অনুপাত। আপেক্ষিক মানে কি, একটা সাপেক্ষে তো আরেকটা। দেখো এখান থেকেই বোঝা যাচ্ছে যে আপেক্ষিক মানে কি একটা সাপেক্ষে আরেকটা। তোমরা ক্লাস পড়েছো না, ক্লাস 9-এই বোধহয় তোমাদের আছে কি ভৌত বিজ্ঞানে ফিজিক্স পার্টে স্থিতি গতি, যে কেউ কারোর সাপেক্ষে গতিশীল, কেউ কারোর সাপেক্ষে স্থির। আমরা কিন্তু স্থির আছি কিন্তু পৃথিবী ঘুরছে, বোঝা গেল কি বললাম? বা তুমি একটা ট্রেনের মধ্যে দিয়ে যাচ্ছ, বাইরের গাছপালাগুলোকে তুমি দেখছো গতিশীল, বাট তুমি কিন্তু চলমান, কিন্তু তুমি নিজেকে মনে করছো স্থির। ট্রেনের মধ্যে বসে তুমি মনে করো যেন এক জায়গায় বসে আছো, বাট বাইরের গাছপালাগুলো যেন চলছে। তার মানে কি কেউ কারোর সাপেক্ষে গতিশীল, কেউ কারোর সাপেক্ষে স্থির। একই রকম ভাবে দেখো, অর্থাৎ আপেক্ষিক মানে কি একটা সাপেক্ষে আরেকটা। দেখো তুমি এই ডেফিনেশনটা নিজেই দেখো না, নিজে একটা কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভর এটা নির্দিষ্ট, এর সাপেক্ষে কোনো একটা মৌলের পারমাণবিক ভর বের করছি, তার একটা সাপেক্ষে আরেকটা।
ভর হচ্ছে, এটাকে আপেক্ষিক পারমাণবিক ভর, সিম্পল লজিক দিয়ে মনে হচ্ছে। তাহলে আপেক্ষিক পারমাণবিক ভরের কোনো একক থাকে না। তাহলে কিন্তু পরীক্ষায় তোমাদের ছোটবেলায়, তোমরা এখন ছোটই আছো, বাচ্চা আছো, তোমাদের যদি এখন পারমাণবিক ভর পড়ে তো তোমরা এটাই লিখবে, ঠিক আছে? তবে মনে রাখবে তুমি, কারণ তুমি ফিজিক্স দাদা অনলাইন প্ল্যাটফর্ম থেকে পড়ছো, তোমাকে এক্সট্রা জানতে হবে। তুমি ফিজিক্স দাদা অনলাইন প্ল্যাটফর্ম থেকে পড়ছো, তোমাকে এক্সট্রা জানতে হবে, বাকিদের থেকে তোমাকে একটু আলাদা হলেও জানতে হবে, এবং সেটা জানানোর দায়িত্ব আমাদের। সবাই পারমাণবিক ভর জানবে, আর তুমি জানবে কি এটাকে আপেক্ষিক পারমাণবিক ভর বলা হয়। ওকে, চলো নেক্সট। গ্রাম পারমাণবিক ভর, এটা অলরেডি আগে বলে দিয়েছি। কোন মৌলিক পদার্থের গ্রামে প্রকাশিত পারমাণবিক ভরকে গ্রাম পারমাণবিক ভর বলে। যেমন অক্সিজেনের ক্ষেত্রে 16 গ্রাম, যেমন হাইড্রোজেনের ক্ষেত্রে 1 গ্রাম, যেমন সালফারের ক্ষেত্রে 32 গ্রাম। অর্থাৎ কোন মৌলিক পদার্থের গ্রামে প্রকাশিত পারমাণবিক ভরকে গ্রাম পারমাণবিক ভর বলে। আর গ্রামে প্রকাশিত পারমাণবিক ভর মানে কি? ওর ভর সংখ্যাকে পাশে শুধু জি লিখে দিলেই তার গ্রামে প্রকাশিত ভর হয়ে যাবে। গ্রাম পরমাণু, এই গ্রাম পরমাণুকে পরে আমরা দেখব, একেই বলা হয় মোল। একে কি বলা হয়? এই গ্রাম পরমাণুকেই এক সময় আমরা বলবো একে মোল বলে। তাহলে কোন মৌলের পারমাণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে যত গ্রাম হয় তত গ্রাম ভরের ওই মৌলকে 1 গ্রাম পরমাণু বলে। তাহলে বুঝতে পারলে, কোন মৌলের পারমাণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে যত গ্রাম হয় তত গ্রাম ভরের ওই মৌলকে 1 গ্রাম পরমাণু বলে। এই গ্রাম পারমাণবিক ভর আর গ্রাম পরমাণুর মধ্যে বুঝতে পারছো, গ্রাম পরমাণু মানে একটা সংখ্যা, আর গ্রাম পারমাণবিক ভর মানে একটা গ্রাম বোঝানো হচ্ছে, একটা গ্রাম। যেমন মনে করো অক্সিজেন 16 গ্রাম, তাহলে 16 গ্রাম মানে হচ্ছে কি, এই 16 গ্রামটাই কে বলা হচ্ছে কি 1 গ্রাম পরমাণু। 1 গ্রাম পরমাণু, 1 গ্রাম পরমাণু। সালফার কত গ্রাম? 32 গ্রাম, তাহলে 32 গ্রাম মানে 1 গ্রাম পরমাণু। তাহলে বুঝতে পারলে কি? যদি বলতো যে 64 গ্রাম, তাহলে তুমি তখন কি বলতে? 2 গ্রাম পরমাণু। 64 গ্রাম মানে 2 গ্রাম পরমাণু। তাহলে গ্রাম পরমাণু আর গ্রাম পারমাণবিক ভরের মধ্যে ডিফারেন্সটা কি? তাহলে গ্রাম পারমাণবিক ভর হলো একটা নির্দিষ্ট পরিমাণ গ্রাম ভর, আবার গ্রাম পরমাণু মানে হলো একটা সংখ্যা, ঠিক আছে? যেমন এই যে বললাম, তাহলে কোন মৌলের পারমাণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে যত গ্রাম হয় তাকে ওই মৌলের 1 গ্রাম পরমাণু বলে, তাকে ওই মৌলের 1 গ্রাম পরমাণু বলে। তাহলে অক্সিজেনের কত গ্রাম? 16 গ্রাম, তাহলে 16 গ্রাম মানে 1 গ্রাম পরমাণু। হাইড্রোজেনের 1 গ্রাম, তাহলে 1 গ্রাম মানে 1 গ্রাম পরমাণু। সালফারের 32 গ্রাম মানে কত? 1 গ্রাম পরমাণু। তাহলে যদি বলতো যে অক্সিজেন ধরো বলো 64 গ্রাম সমান কত গ্রাম পরমাণু, যদি তোমাকে বলতো 64 গ্রাম সমান কত গ্রাম পরমাণু। আর তোমাদেরকে আগেই বলেছি আমি যে এইগুলো মনে রাখতে হবে। অক্সিজেন 16, তাহলে 16 গ্রাম সমান 1 গ্রাম পরমাণু। তাহলে 64 গ্রাম সমান কত? 4 গ্রাম পরমাণু। এর মধ্যে কটা 16 আছে? 4খানা 16 রয়েছে। তাহলে 16 গ্রাম অক্সিজেন মানে, তাহলে 64 গ্রাম মানে কত? 4 গ্রাম পরমাণু। কারণ আমি জানি অক্সিজেনের ক্ষেত্রে 16 গ্রাম সমান 1 গ্রাম পরমাণু। অক্সিজেনের ক্ষেত্রে 16 গ্রাম সমান 1 গ্রাম পরমাণু। গ্রাম পরমাণু সংখ্যা, গ্রাম পরমাণু সংখ্যা কোন মৌলের নির্দিষ্ট পরিমাণ ভরকে গ্রাম এককে প্রকাশ করলে, গ্রাম পারমাণবিক ভর দিয়ে ভাগ করলে যে সংখ্যা পাওয়া যায় তাকে ওই মৌলের উপস্থিত গ্রাম পরমাণু সংখ্যা বলে। যেমন ধরো তোমাকে বলবে যে, বললো ধরো যে 40 গ্রাম, বা ধরো এখানে দিল 8 গ্রাম, ধরো বললো 8 গ্রাম অক্সিজেন সমান কত গ্রাম পরমাণু সংখ্যা? কত গ্রাম পরমাণু সংখ্যা? এই দুটো অনেকটা সিমিলার, গ্রাম পরমাণু আর গ্রাম পরমাণু সংখ্যা বিষয়টা সিমিলার। কত গ্রাম পরমাণু সংখ্যা যদি তোমাকে এটা বলে, তাহলে কি হবে বলো? তাহলে কি বলেছে? কোন মৌলের নির্দিষ্ট পরিমাণ ভরকে, তাহলে কত গ্রাম ভর বলেছে? 8 গ্রাম ভরকে গ্রাম এককে প্রকাশ করে গ্রাম পারমাণবিক ভর দিয়ে ভাগ করলে, তাহলে গ্রাম পারমাণবিক ভর, অক্সিজেনের গ্রাম পারমাণবিক ভর কত? 16। তাহলে আর কত গ্রাম ভর বলে দিয়েছে? 8 গ্রাম। তাহলে গ্রাম পরমাণু সংখ্যা কত হবে? 8/16 মানে কত? হাফ। তাহলে তোমাকে বলে দেবে যে 10 গ্রাম অক্সিজেন মানে কত গ্রাম পরমাণু সংখ্যা, 15 গ্রাম অক্সিজেন মানে কত গ্রাম। ধরো তোমাকে এরকম বিভিন্ন নির্দিষ্ট পরিমাণ কোনো পরমাণুর কথা বলে দিয়ে তোমাকে কি করবে? বিভিন্ন পরমাণুর সংখ্যা নির্ণয় করতে বলবে। চলো দেখো, এখানে কিছু একটা ছক নিয়ে এসেছি তোমাদের জন্য। যে মৌলের নাম লিথিয়াম, লিথিয়ামের পারমাণবিক ভর কত? 7।
তাহলে গ্রাম পারমাণবিক ভর কত হবে? 7 গ্রাম। আমি কি বলেছি? পারমাণবিক ভর মানে আপেক্ষিক পারমাণবিক ভর, যেটাকে AMU দ্বারা, অ্যাটমিক মাস ইউনিট দ্বারা প্রকাশ করা হয়। তাহলে লিথিয়াম কত? 7। তাহলে তোমাকে এগুলো কিন্তু মুখস্থ করতে হবে। এগুলো এই যে 12, এগুলো তোমাকে কি করতে হবে? এগুলো তোমাকে কিন্তু মুখস্থ করতে হবে, এর কোনো বিকল্প নেই। এগুলোকে কি করতে হবে? এগুলো 7, কার্বনের 12, নাইট্রোজেনের 14, অক্সিজেনের 16, সালফারের 31, নয় এটা 32 হবে, সালফারের 32। তাহলে মনে করো এগুলো তোমাকে মুখস্থ রাখতে হবে আগে থেকে। তাহলে 7 গ্রাম, তাহলে লিথিয়ামের পারমাণবিক ভর কত? 7 গ্রাম। তার 7 পারমাণবিক ভর 7 গ্রামে, পারমাণবিক ভর কত? 7 গ্রাম। মৌলের পারমাণবিক ভর কত? মৌলের পরিমাণ কত বলেছে? 28 গ্রাম। মানে তোমাকে জানতে চাইছে যে 28 গ্রাম লিথিয়াম মানে, 28 গ্রাম লিথিয়াম মানে কত গ্রাম পরমাণু সংখ্যা লিথিয়াম। তাহলে কি ছিল? গ্রাম পরমাণু সংখ্যা সমান কি ছিল? W ডিভাইডেড বাই পারমাণবিক ভর, W ডিভাইডেড বাই পারমাণবিক ভর। তাহলে W ডিভাইডেড পারমাণবিক ভর মানে কি? Wটা কি? প্রদত্ত পরিমাণ। Wটা কি? প্রদত্ত পরিমাণ। তাহলে 28 ডিভাইডেড বাই পারমাণবিক ভর কত? 7। একই রকম ভাবে হ্যাঁ, অক্সিজেন কার্বন কত বলেছে? 60 গ্রাম, আর পারমাণবিক ভর কত? 12। তাহলে কত? 60/12। পারমাণবিক ভর কত? 12 গ্রাম, 60/12। নাইট্রোজেন কত গ্রাম বলেছে? মৌলের পরিমাণ 84 গ্রাম। এগুলো অঙ্কে বলে দেবে তোমাকে, তোমাকে বলবে যে 84 গ্রাম নাইট্রোজেন সমান কত গ্রাম পরমাণু সংখ্যা নাইট্রোজেন। তাহলে তুমি কি করবে? 84 ডিভাইডেড বাই, কারণ আমরা জানি গ্রাম পরমাণু সংখ্যা সমান গ্রাম পরমাণু সংখ্যা সমান প্রদত্ত মৌলের ভর ডিভাইডেড বাই পারমাণবিক ভর। তাহলে প্রত্যেকটা ভাগ করে দেওয়া হয়েছে, যেমন 128 ডিভাইডেড বাই 16 করা হয়েছে। ঠিক আছে, তুমি এটা দিয়েও ভাগ করতে পারো, এটা দিয়েও ভাগ করতে পারো, একই ব্যাপার। ঠিক আছে, গ্রাম গ্রাম কেটে যাবে। নেক্সট দেখো, এখন আমরা যেটা আলোচনা করব আণবিক ভর। আণবিক ভর কি? তাহলে দেখো, আণবিক ভর মানে হলো, সহজ কথায় হলো কোনো একটা অণু, অণু মানে কি সেটা তোমাকে বুঝতে হবে। অণু মানে তোমাকে সেটা বুঝতে হবে। দেখো, আমি তোমাদের এখানে একটা এক্সাম্পল দিচ্ছি। দেখো দেখো, এই যে গোল গোলগুলো দেখছো, এই যে সবুজ সবুজগুলো, এগুলো মনে করো এক একটা পরমাণু। এটা কি? এটা একটা পরমাণু। এই মাঝখানেরটা কি দেখছো? এটাও একটা পরমাণু। এটাও কি দেখছো? একটা পরমাণু। মাঝখানে এই যে গোল গোলগুলো দেখছো, একটা পরমাণু। এবার এরা এই যে যুক্ত হলো, এরা এই যে যুক্ত হয়ে দেখো এই যে একটা বড় একটা সিস্টেম বানিয়েছে। হ্যাঁ, এই যে পুরোটা, এই দুটো সবুজ, দুটো গ্রিন, দুটো কমলা, এই যে পুরোটাকে, পুরো সবগুলোকে একসঙ্গে আমরা কি বলবো? অণু। তাহলে একটা পরমাণুর ভর যা হবে, এবং সেই পরমাণুগুলো যখন যুক্ত হয়ে অণু তৈরি করবে, সেই পরমাণুর ভরগুলোকে আমরা যদি সমষ্টি করি, তাহলে সেটাকে আমরা কি বলবো? আণবিক ভর বলবো। তাহলে আণবিক ভর মানে কি? পারমাণবিক ভরের সমষ্টি। কারণ কি? পরমাণু তো যুক্ত হয়ে অণু তৈরি করে, তাই এই পরমাণুগুলো যুক্ত হয়ে অণু তৈরি করেছে। তাহলে এক একটা পরমাণুর ভর যদি আমরা, যতগুলি পরমাণু এই অণুর মধ্যে আছে, এদেরকে যদি আমি যোগ করে দিই, তাহলে যে ভর পাবো সেটা আণবিক ভর। সিম্পল। তাহলে চলো দেখো, তাহলে এর অন্য ডেফিনেশন কি? যেমন আগেরটাই ছিল তেমনই, যে কোনো মৌলের আণবিক ভর মানে এটা আপেক্ষিক আণবিক ভর। কিন্তু হ্যাঁ, এই দুটো ভরের অনুপাত থাকলে আপেক্ষিক আণবিক ভর। দেখো, যে মৌল বা যৌগের একটি অণুর ভর যেমনটি ছিল, একটি পরমাণুর ভর বা প্রকৃত পারমাণবিক ভর যেটাকে আমি বলছিলাম, ডিভাইডেড বাই 1/12 ইন্টু কার্বন 12 আইসোটোপের পরমাণুর ভর। তাহলে কোন মৌল বা যৌগের একটি অণু একটি কার্বন 12 আইসোটোপের 1/12 অংশের তুলনায় যত গুণ ভারী, সেই সংখ্যাকে ওই পদার্থের আণবিক ভর বলা হয়। ঠিক আছে, এই সেই পদার্থের আণবিক ভর বলা হয়। চলো দেখো, গ্রাম আণবিক ভর কি? গ্রাম আণবিক ভর কি? যে কোনো মৌল বা যৌগের গ্রামে প্রকাশিত আণবিক ভরকে গ্রাম আণবিক ভর বলে। যেমনটা আগে ছিল, একটু পরে সব বুঝতে পারবে। গ্রাম অণু কি? কোনো মৌল বা যৌগের আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে যত গ্রাম হয়, সেই
মৌল বা যৌগটির 1 গ্রাম অণু বলে, যেমন পরমাণুর ক্ষেত্রে হয়েছিল। ঠিক আছে, চলো মোলার ভর কি, যে কোনো পদার্থের 1 মোলের ভরকে ওই পদার্থের মোলার ভর বলে। ঠিক আছে, চলো ডেফিনেশনগুলো একবার দেখে নিয়েছো, এবার আমি আলোচনা করব। ঠিক আছে, আলোচনা করলে ব্যাপারটা ক্লিয়ার হবে। দাঁড়াও, এই পেজটাতে যাই, দেখো শোনো ভালো করে। তাহলে তোমাদেরকে অলরেডি বলে দেওয়া হয়েছে হাইড্রোজেনের পারমাণবিক ভর যদি গ্রামে করি 1 গ্রাম, যদি আমরা কার্বনের পারমাণবিক ভর গ্রামে করি 12 গ্রাম, অক্সিজেনের যদি করি আমরা 16 গ্রাম। হ্যাঁ, এইগুলো। চলো এইবার আমরা কয়েকটা যৌগের তাহলে পরমাণু দেখো। তাহলে জল একটা কি বলো, জল একটা কি অণু, যেখানে দুটো হাইড্রোজেন পরমাণু আর একটা অক্সিজেন পরমাণু দিয়ে তৈরি। তাহলে এই জলের আণবিক ভর কি হবে, দুটো হাইড্রোজেন পরমাণুর পারমাণবিক ভর এবং একটি অক্সিজেনের পারমাণবিক ভর যোগ করলেই পেয়ে যাব। তাহলে দেখো কটা হাইড্রোজেন আছে, দুটো পরমাণু, কিন্তু হাইড্রোজেন পরমাণু দুটো আছে, তাহলে 1 + 1, অক্সিজেন কটা আছে, একটা, তাহলে কত হয়ে যাচ্ছে বলো, 2 + 16, তাহলে কত হলো 18। এবার এই যে কত বেরোলো, পারমাণবিক ভর বেরোলো 18, সরি আণবিক ভর কত বেরোলো 18। এইভাবে আণবিক ভর নির্ণয় করতে হয়, এটা নির্ণয় করার নিয়ম, এটা ডেফিনেশন। ঠিক আছে, তাহলে জলের আণবিক ভর কত, তাহলে 18 যদি আপেক্ষিক আণবিক ভর বলে। এবার যদি বলে যে গ্রাম আণবিক ভর কত, তাহলে কিছু নয়, জাস্ট তুমি কি করবে, লিখবে 18 গ্রাম। মনে করো কার্বন ডাই অক্সাইড, তাহলে যদি বলে কার্বন ডাই অক্সাইড আণবিক ভর বের করো, তাহলে কি লিখবে 12 প্লাস অক্সিজেন কটা আছে, দুটো, 16 + 16, বা তুমি লিখতে পারো 12 + 16 × 2, একই ব্যাপার। তাহলে কত, 12 + 32, তার মানে কত হয়ে যাচ্ছে, 44 গ্রাম। তাহলে যদি বলে আপেক্ষিক আণবিক ভর বা শুধু আণবিক ভর যদি বলে, তাহলে তুমি বলবে 44। যদি বলে যে গ্রামাণবিক ভর 44 গ্রাম, গ্রামাণবিক ভর 44 গ্রাম। ধরো আরো কয়েকটা নিচ্ছি, মনে করো বললো অ্যামোনিয়া, অ্যামোনিয়া, এর তাহলে কত হবে, নাইট্রোজেনের কত 14, হাইড্রোজেন কত 3 × 1, তিনখানা হাইড্রোজেন আছে, এক একটা হাইড্রোজেনের আণবিক ভর কত 1, তাহলে অ্যামোনিয়ার আণবিক ভর কত বলো, 14 + 3 সমান কত বলো, 17। আচ্ছা সালফারের কত হয় তোমাদেরকে বলেছিলাম 32। তাহলে দেখো এখানে আমরা নিয়ে নিচ্ছি হাইড্রোজেন সালফাইড, এর আণবিক ভর কত, হাইড্রোজেনের 1, তাহলে কত হবে 2 × 1, সালফারের কত 32, তাহলে কত 2 + 32 মানে কত, 2 × 2 = 4, 3 34 গ্রাম। তাহলে হাইড্রোজেন সালফাইডের আণবিক ভর কত, 2 × 1 + 32 34 গ্রাম, গ্রাম আণবিক ভর। আর শুধু আণবিক ভর কত, তুমি বলবে 34। চলো আরো কয়েকটা বের করে নিচ্ছি, সালফিউরিক অ্যাসিড, এর আণবিক ভর কত, হাইড্রোজেনের পারমাণবিক, তাহলে আণবিক ভর যদি ক্যালকুলেশন করতে হয় তোমাকে কিন্তু পারমাণবিক ভর আগে থেকে মাথার মগজের মধ্যে রেখে দিতে হবে। ঠিক আছে, তাহলে হাইড্রোজেনের কত 1, তাহলে 1 × 2, সহজ নিয়ম হলো এই পারমাণবিক ভরগুলো তুমি মনে রাখবে, আর নিচের যে সংখ্যাগুলো থাকবে সেটাকে গুণ করবে, আর প্রত্যেকটা পরমাণুর সাথে প্রত্যেকটা পরমাণু যোগ করবে। তাহলে 2 × 1 প্লাস কত 32 প্লাস 4 × 16, তাহলে কত হচ্ছে 2 + 32 প্লাস 4 16 64, মোট যোগ করলে হবে 98। তাহলে যদি বলে আণবিক ভর কত, তাহলে তুমি বলবে 98। যদি বলে গ্রাম আণবিক ভর কত, তাহলে কত 98 গ্রাম। আর যদি বলে গ্রাম আণবিক সংখ্যা কত, গ্রাম আণবিক সংখ্যা কত, বা 1 গ্রাম অণু মানে কি, তাহলে তুমি তখন কি বলবে, এই 98 গ্রাম মানেই 1 গ্রাম অণু সালফিউরিক অ্যাসিড, 98 গ্রাম মানে 1 গ্রাম অণু সালফিউরিক অ্যাসিড, 34 গ্রাম মানে 1 গ্রাম অণু হাইড্রোজেন সালফাইড, যদি বলে 17 গ্রাম মানে 1 গ্রাম অণু অ্যামোনিয়া। তাহলে যেটাই আণবিক ভর বেরোবে গ্রামে প্রকাশিত, সেই পরিমাণকে বলা হয় 1 গ্রাম অণু। পরমাণুর ক্ষেত্রে হলে 1 গ্রাম পরমাণু। ওকে, চলো নেক্সট। চলো দেখো এটাই যে কোন মৌলের বা যৌগের গ্রামে প্রকাশিত ভর, কোন মৌলের বা যৌগের গ্রামে প্রকাশিত ভরকে ওই মৌলের গ্রাম আণবিক ভর বলে। গ্রাম অণু বা 1 গ্রাম অণু কাকে বলে, কোন মৌল বা যৌগের আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে যত গ্রাম হয় তাকে কি বলা হয়, যত গ্রাম হয়। যেমন জল হলো কত গ্রাম, আণবিক ভর 18 গ্রাম, তাহলে 18 গ্রাম মানে 1 গ্রাম অণু। আবার যদি বলে 16 গ্রাম অক্সিজেন মানে কত গ্রাম অক্সিজেন, গ্রাম
পরমাণু অক্সিজেন 1 গ্রাম পরমাণু অক্সিজেন। ঠিক আছে, ব্যাপারটা বুঝতে পারলে? মোলার ভর বলছে যে কোনো পদার্থের 1 মোলের ভরকে ওই পদার্থের মোলার ভর বলে। শুরুতে বলেছিলাম, আগের ক্লাসে শুরুতে বলেছিলাম যে 1 মোলের ভর মানে কি, অর্থাৎ অ্যাভোগাড্রো সংখ্যক পদার্থের ভর। যেমন ধরো হাইড্রোজেনের 1 গ্রাম, এই 1 গ্রাম মানেই 1 মোল। অক্সিজেনের 16 গ্রাম মানে কি 1 মোলের ভর, 1 মোলের ভর 16 গ্রাম। অর্থাৎ যেটাই পারমাণবিক ভর সেটাই 1 মোলের ভর, আবার যেটাই আণবিক ভর সেটাই আবার 1 মোল অণুর ভর। দেখো এই জায়গাটা তোমরা হয়তো গুলিয়ে ফেলবে, আমি ধীরে ধীরে একটু বলছি তোমাদেরকে, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। দেখো যদি তোমাকে বলে 1 মোল, যদি তোমাকে বলে যে ধরো একটা উদাহরণ দিই, মনে করো তোমাকে বললো যে 1 ডজন ফ্যান, ওকে 1 ডজন ফ্যান, তোমাকে কি বললো 1 ডজন ফ্যান, মানে তুমি কটা ফ্যান ভাববে, 12টা ফ্যান, ওকে। এবার যদি বলে যে 1 ডজন ফ্যানে কত ডজন ব্লেড আছে, পাখা আছে, তখন তুমি কি বলবে? তখন কিন্তু তুমি বলবে দেখো একটা ফ্যানে 3টে করে আছে, তার মানে তাহলে কত 12 × 3 মানে কত 36। তার একটা ফ্যানে যদি একটা ফ্যানে একটি পাখায় তার কটা ব্লেড আছে? 3টি। আমি যদি বলি পাখা কতগুলি, তুমি কি বলবে? 1 ডজন পাখা মানে কতগুলি পাখা? 12টি পাখা। আমি তোমাকে যদি বলি যে 1 ডজন পাখার মধ্যে কতগুলি ব্লেড আছে, 1 ডজন পাখার মধ্যে এগুলো ব্লেড, তাহলে কতগুলি ব্লেড আছে? তাহলে দেখো একটা পাখায় কটা ব্লেড আছে? 3টি। তাহলে 1 ডজন মানে 12টি পাখায় মোট কতগুলি আছে? 36টি। মানে কত? 3 × 12 মানে কত? 3 ডজন। কিন্তু অর্থাৎ এটা ডিপেন্ড করছে যে সব সময়, তার মানে কি 1 ডজনের হিসাবটা যার ক্ষেত্রে যেমনটা বলবে তোমাকে সেইভাবে কিন্তু করতে হবে। বোঝা গেল কি বললাম? দেখো তাহলে মোলার ভর কি? যে কোনো পদার্থের 1 মোলের ভরকে ওই পদার্থের মোলার ভর বলে। যেমন যদি মনে করো জলের আণবিক ভর কত? 18 গ্রাম। তাহলে যেটাই ওর আণবিক ভর ওটাই ওর 1 মোলের ভর। পরমাণুর ক্ষেত্রে যেটা ওর পারমাণবিক ভর সেটাই ওর 1 মোল পরমাণুর ভর। অণুর ক্ষেত্রে যেটা ওর আণবিক ভর সেটাই ওর 1 মোলের ভর। ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে নাও। পরমাণুর ক্ষেত্রে পারমাণবিক ভর যেটা সেটাই 1 মোল পরমাণুর ভর, আবার অণুর ক্ষেত্রে আণবিক ভর যেটা সেটাই হলো 1 মোল অণুর ভর। তাহলে পরমাণুর ক্ষেত্রে 1 মোল পরমাণুর ভর মানে তার পারমাণবিক ভর, অণুর ক্ষেত্রে 1 মোল অণুর ভর মানে তার আণবিক ভর। ওকে, তাহলে মোলার ভর কি? তাহলে যে কোনো পদার্থের 1 মোলের ভরকে তার মোলার ভর বলে। যদি অণু হয়, 1 মোল অণু হয়, তাহলে আণবিক ভর হবে, অণু হলে আণবিক ভর হবে, আর পরমাণু হলে পারমাণবিক ভর হবে, তাহলে 1 মোল অণুর ভর মানে তার আণবিক ভর, 1 মোল পরমাণুর ভর মানে তার পারমাণবিক ভর। বোঝা গেল কি বললাম? চলো নেক্সট। আচ্ছা, পারমাণবিক ভরের একক ওই যে বললাম AMU, পারমাণবিক ভরের একক AMU। ঠিক আছে, মানে অ্যাটমিক মাস ইউনিট। 1 AMU সমান 1.67 × 10⁻⁻⁴ গ্রাম। এবার দেখো গ্রাম আণবিক আয়তন বা মোলার আয়তন, অর্থাৎ 1 মোল পরিমাণ পদার্থের যে আয়তন হয় তাকে বলে মোলার আয়তন। 1 মোল পরিমাণ পদার্থের যে আয়তন হয় তাকে বলে মোলার আয়তন। তাহলে নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় 1 মোল বা 1 গ্রাম অণু পরিমাণ কোনো গ্যাসীয় পদার্থ যে আয়তন অধিকার করে তাকে কি বলে? গ্রাম আণবিক আয়তন বা মোলার আয়তন। তাহলে অবশ্যই এটা কি হতে হবে? গ্যাসীয় পদার্থ হতে হবে, এই শব্দটা মনে রেখো। তাহলে 1 মোল পরিমাণ কোনো গ্যাসীয় পদার্থ যে পরিমাণ আয়তন দখল করে সেটা হলো তার মোলার আয়তন। এবং বলা হয় যে 1 মোল গ্যাস
এক মোল গ্যাসের আয়তন, 1 মোল গ্যাসের আয়তন সমান 22.4 লিটার। প্রমাণ তাপমাত্রা প্রমাণ চাপে গ্রাম আণবিক আয়তন বা মোলার আয়তন, এই যেটা বললাম যে 1 মোল এর আয়তন, 1 মোল যে কোনো গ্যাসের আয়তন, 1 মোলের আয়তন 22.4 লিটার বা 22,400 ml। ঠিক আছে, চলো কণা ভর ও আয়তনের সাপেক্ষে, কণা ভর ও আয়তনের সাপেক্ষে মোলের ধারণা। দেখো ভালো করে শোনো, যদি তোমাকে বলে 1 মোল অণু সমান কত, তুমি কি বলবে? 6.022 ইন্টু 23 সংখ্যক অণু। ওকে, যদি বলে 1 মোল অণু সমান কতগুলি অণু, 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক অণু। যদি তোমাকে বলে 1 মোল পরমাণু সমান কতগুলি পরমাণু, যাই ব্যাপারটা যেটা বলছিলাম যে 1 ডজন যাই বলুক না কেন সেটাই হবে। তাহলে 1 মোল অণু সমান এত সংখ্যক অণু, 1 মোল পরমাণু সমান 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক পরমাণু হলো। যদি বলে 1 মোল আয়ন সমান কি হবে, 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক আয়ন। বোঝা গেল কি বললাম? তাহলে 1 মোল পরিমাণ কোনো কিছু বললে, সেটা অণু বললে 1 মোল অণু, অ্যাভোগাড্রো সংখ্যক অণু, 1 মোল পরমাণু বললে অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু। তাহলে 1 মোল কণা, কণা মানে সেগুলো অণু, পরমাণু বা আয়ন হতে পারে, বলতে সেই পরিমাণ পদার্থকে বোঝায় যার মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক কণা, অর্থাৎ এতগুলি কণা উপস্থিত আছে। সিম্পল। ভরের সাপেক্ষে 1 মোলের ভর 1 গ্রাম পরমাণুর ভরকে 1 মোল বলে। অনেকক্ষণ ধরে বলার চেষ্টা করছি তোমাদেরকে যে 1 মোল ভর মানে কি, তার পরমাণু হলে পারমাণবিক ভর, অণু হলে আণবিক ভর। অনেকবার দেখিয়েছি। 1 মোল অক্সিজেন মানে কত, 16 গ্রাম অক্সিজেন, মানে কি পরমাণুর ক্ষেত্রে। আবার যদি বলে 1 মোল O2 মানে কত, তাহলে 32 গ্রাম হবে। তাহলে পরমাণু 1 ভরের সাপেক্ষে 1 মোল পরমাণু মানে তার পারমাণবিক ভর, গ্রামে প্রকাশিত। 1 মোল অণু মানে তার আণবিক ভর, গ্রামে প্রকাশিত। ওকে, আর যদি বলে যে সংখ্যার সাপেক্ষে বলো, তাহলে 1 মোল অণু মানে অ্যাভোগাড্রো সংখ্যক অণু, 1 মোল পরমাণু মানে এত সংখ্যক পরমাণু, 1 মোল আয়ন মানে এত সংখ্যক আয়ন। চলো আয়তনের সাপেক্ষে 1 মোল, বারবার একই কথা আসছে, 1 মোল অণুর আয়তন সমান 22.4 লিটার। যে কোনো গ্যাসীয় 1 মোল পরিমাণ পদার্থের আয়তন কত, 22.4 লিটার বা 22,400 ml। এটা তোমাকে মনে রাখতে হবে, ইনফরমেটিভ। ওকে, অ্যাভোগাড্রো সংখ্যার মাধ্যমে একটি অণুর প্রকৃত ভর ও একটি পরমাণুর প্রকৃত ভর নির্ণয়। অ্যাভোগাড্রো সংখ্যার সাহায্যে কিভাবে বের করবো, ভালো করে ব্যাপারটা এটা বোঝার আগে ভালো করে বুঝে নাও। এখানে লিখছি আমি পরমাণু, এখানে লিখছি ভর, গ্রামে প্রকাশিত। হ্যাঁ, তাহলে দেখো, মনে করো সোডিয়াম, তাহলে সোডিয়ামের ভর কত, 23 গ্রাম, তোমাকে এটা মনে রাখতে হবে। আবার 23 গ্রাম পারমাণবিক ভর মানেই 1 মোলের ভর, 23 গ্রাম মানে আবার 1 মোলের ভর। তাহলে আমি তোমাকে একটা সহজ ট্রিক্স বলবো, একটু পরে বলছি, দাঁড়াও। তাহলে সোডিয়াম পরমাণুর ভর কত, 23 গ্রাম। আবার যেটাই পারমাণবিক ভর ওটা 1 মোলের ভর। আবার 1 মোল মানে আমি কি জানি, সংখ্যায় যদি বলি 6.022 ইন্টু 10⁻23। তাহলে আমি এটা বলতে পারবো যে 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক সোডিয়ামের ভর 23 গ্রাম। বলতে পারি না? তাহলে একটি সোডিয়ামের ভর কত, 23 ডিভাইডেড বাই 6.022 ইন্টু 10⁻23।
অর্থাৎ অ্যাভোগাড্রো সংখ্যার সাহায্যে একটি পরমাণুর ভর সমান পারমাণবিক ভর ডিভাইডেড বাই অ্যাভোগাড্রো নাম্বার। আবার যদি অণুর ক্ষেত্রে অ্যাপ্লাই করি, সিমিলারলি একটি অণুর ভর সমান আণবিক ভর ডিভাইডেড বাই অ্যাভোগাড্রো নাম্বার। বোঝা গেল? সিম্পল। সোডিয়াম পরমাণুর ভর কত? 23 গ্রাম। 23, আবার পারমাণবিক ভর যেটা সেটাই আবার 1 মোলের ভর। তাহলে 23 গ্রাম সমান 1 মোলের ভর। 1 মোল সমান কত? অ্যাভোগাড্রো নাম্বার। তাহলে অ্যাভোগাড্রো সংখ্যক সোডিয়ামের ভর কত? 23 গ্রাম। একটা সোডিয়ামের ভর কত? 23 বাই অ্যাভোগাড্রো। সিম্পল। বোঝা গেল কি বললাম? তাহলে এইভাবে আমরা যে কোনো পরমাণুর ক্ষেত্রে বের করতে পারবো। সংকেত ভর বা সংকেত ওজন কি? দেখো, আয়নীয় যৌগের ক্ষেত্রে অণুর কোনো অস্তিত্ব নেই। আয়নীয়, যেমন NaCl, এটা একটা আয়নীয় যৌগ, যে কোনো সময় ভেঙে যেতে পারে জলের মধ্যে গেলে। তাহলে আয়নীয় যৌগের ক্ষেত্রে যেহেতু ওরা ভেঙে যায় কোনো ধ্রুবীয় দ্রাবকে বা জলের মধ্যে, সেই জন্য এই ক্ষেত্রে আমরা আয়নীয় যৌগের ক্ষেত্রে আণবিক ভর ব্যবহার না করে সংকেত ভর ব্যবহার করি। চলো, এবার কিছু কোশ্চেন্স চলে এলো। এই কোশ্চেন্স গুলো করার আগে আমি তোমাদেরকে একটা সহজ ছোট্ট ট্রিক্স তোমাদেরকে বলবো, যেটা তোমরা কিন্তু মনে রাখবে। চলো দেখো, এখানে লিখছি পরমাণু, পারমাণবিক ভর, মোল, আর এখানে লিখছি সংখ্যা। দেখো, মনে করো হাইড্রোজেন পরমাণু, পারমাণবিক ভর কত? 1 গ্রাম, মানে কত? 1 মোল। ওকে, সংখ্যা কত? 6.022 × 10⁻²০। মানে আমি 1 গ্রাম সমান লিখতে পারি হাইড্রোজেনের ক্ষেত্রে 1 মোল, আবার 1 মোল সমান লিখতে পারি অ্যাভোগাড্রো সংখ্যা। কেমন মজার ব্যাপার না? ভালো করে শোনো, এইটা ইম্পর্টেন্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা। এইটা তুমি বুঝে গেলে তোমাকে কিন্তু অঙ্ক করতে অনেক সহজ লাগবে। তাহলে মনে করো কার্বনের পারমাণবিক ভর কত? 12 গ্রাম। 12 গ্রাম মানে কত? 1 মোল, কারণ আমি জানি পারমাণবিক ভর মানে 1 মোল পরমাণুর ভর। আবার এইটা ইকুয়াল টু কি? 6.022 × 10⁻23। অর্থাৎ এখানে 1 গ্রাম হলো কি 12 গ্রাম হলো কি 50 গ্রাম হলো কি হাতি ঘোড়া 100 গ্রাম হলো, ডাজ নট ম্যাটার। এটা কোনো বিষয়ই নয়। এটা এখানে যাই গ্রাম হোক সেটা সমানই হবে 1 মোল, আর সঙ্গে হবে, আর সেটা সমান অ্যাভোগাড্রো সংখ্যক। তার মানে আমি লিখতে পারো 12 গ্রাম সমান 1 মোল, 1 মোল সমান 12 গ্রাম, 12 গ্রাম সমান অ্যাভোগাড্রো সংখ্যক, আবার অ্যাভোগাড্রো সংখ্যক সমান 12 গ্রাম। যা খুশি, এখানে তিনটে যে কোনোটার সাথে যে কোনো আমি কম্পেয়ার করতে পারি। মনে করো সালফার কত? 32 গ্রাম। তাহলে কত হবে বলো? 32 গ্রাম মানে কত? 1 মোল। আবার 1 মোল সমান সেম। মানে তোমাদেরকে আমি এটাই বোঝাতে চাচ্ছি, সালফারের পরে আরো নিয়ে নিচ্ছি। মনে করো সোডিয়াম কত? 23 গ্রাম, মানে কত? 1 মোল। 1 মোল সমান কত? 6.022 × 10⁻²। বিষয়টা ভালো করে দেখো। তাহলে এখানে ঘটনাটা কি হলো? সোডিয়াম বলুক যাই বলুক, তার পারমাণবিক ভর যেটা হবে সেটা মানে 1 মোলের ভর, আবার 1 মোল মানে অ্যাভোগাড্রো সংখ্যক। তার মানে কি এত সংখ্যকের ভর এটাও লিখতে পারি। বুঝতে পেরেছো তোমরা নিশ্চিত? চলো, এই সিমিলার ওয়ার্ড আমরা অণুর ক্ষেত্রে লিখবো। এখানে লিখছি কিছু অণু, লিখছি এখানে লিখছি আণবিক ভর, এখানে লিখছি আয়তন, এখানে লিখছি সংখ্যা। মনে করো জল, তাহলে জলের আণবিক ভর তোমাদেরকে বের করেছি কত? জলের আণবিক ভর কত? 18 গ্রাম। 18 গ্রাম। আচ্ছা, এখানে লিখছি মোল, এখানে লিখছি আয়তন, সংখ্যা। এটা কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট অঙ্ক করার জন্য। ঠিক আছে, এই লাস্ট দুটো পেজ যদি তুমি ফলো করো,
এই দুটো পেজ যদি তোমরা ফলো করো তাহলে কিন্তু অঙ্ক তোমাদের একটাও আটকাবে না। চলো, তাহলে জলের আণবিক ভর কত? 18 গ্রাম। যেটাই আণবিক ভর বা পারমাণবিক ভর সেটাই হলো মোল। তাহলে জলের অণু 18 গ্রাম মানে 18 গ্রাম মানে 1 মোল। 1 মোলের আয়তন কত হবে? 22.4 লিটার। সংখ্যা কত হবে? অ্যাভোগাড্রো নাম্বার, যেটাকে আমরা 6.022 ইন্টু 10⁻23 বলি। তাহলে এনএ মানে কত? 6.022 ইন্টু 10⁻23। দেখো, জলের পরে যদি আমি এখানে লিখি অ্যামোনিয়া, তাহলে অ্যামোনিয়ার আণবিক ভর কত বলো? 17 গ্রাম। মানে কত? 1 মোল। মানে কত? 22.4 লিটার। মানে কত? 6.022 ইন্টু 20। মানে আমি যেটা আণবিক ভর বেরোবে সেটা সমান 1 মোল লিখতে পারি। যেটা 1 মোল বেরিয়েছে তার মানে কি আমি এটাও বলতে পারি 17 গ্রাম সমান 22.4 লিটার। আমি এটাও বলতে পারি 1 মোল অ্যামোনিয়া সমান 22.4 লিটার। আমি এটাও বলতে পারি 17 গ্রাম সমান অ্যাভোগাড্রো সংখ্যক অ্যামোনিয়া। আবার আমি এটাও বলতে পারি 1 মোল অ্যামোনিয়া সমান অ্যাভোগাড্রো সংখ্যক অ্যামোনিয়া। অর্থাৎ এখানে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা ইকুয়াল। আমি যে কোনোটার সাথে যে কোনো কম্পেয়ার করতে পারি, যেমন আমার অঙ্ক দেবে। কি বললাম বুঝতে পারছো কি? বা এদিক থেকে এদিকেও আমি কম্পেয়ার করতে পারি যে এত সংখ্যক সমান এত গ্রাম, এত সংখ্যক সমান এত মোল, এত সংখ্যক সমান এত লিটার। তার মানে অণুর আণবিক ভর, মোল সংখ্যা, আয়তনের সাথে সম্পর্ক এটা। অর্থাৎ যেটাই আণবিক ভর সেটাই 1 মোলের ভর, সেটাই 22.4 লিটার ওই ভরের আয়তন, এবং ওটা সমান অ্যাভোগাড্রো সংখ্যক ওই অণু। বোঝা গেল? চলো নেক্সট, এবার অঙ্কে যাব। প্রথম কোশ্চেন, ঠিক আছে? কোশ্চেন এটা দাগ নম্বর, এটা 1-এর দাগ। বলছে 1-এর দাগ না, এটা অঙ্ক। বলছে এটা কোশ্চেন কি বলছে? 12.044 সংখ্যক কার্বন ডাই অক্সাইড অণুর ভর কত? তাহলে তোমাদেরকে দেখো কার্বন ডাই অক্সাইড অণুর কত এটা, তাহলে এর আণবিক ভর কত হবে? 12 প্লাস 16 ইন্টু 2, তাহলে কত? 12 প্লাস 32 মানে কত? 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড আণবিক ভর। তাহলে আমি তোমাদেরকে বললাম 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড মানে কত? 1 মোল। যেটাই আণবিক ভর ওটাই 1 মোলের ভর। আর 1 মোল মানে কত? 6.022 ইন্টু 10⁻23। হ্যাঁ কি না? 23। তাহলে আমি এটা লিখতে পারবো, আমি কি বললাম? এই যে আণবিক ভর সমান 1 মোল, 1 মোল সমান এত। এইবার আমি এটার সাথে এটার কম্পেয়ার করতে পারি, আমি এটার সাথে এটার কম্পেয়ার করতে পারি। অঙ্কে কি বলেছে? সংখ্যার সাথে ভরের তুলনা করতে বলেছে। তার মানে আমার এটার সাথে এটার কম্পেয়ার করতে হবে। তাহলে আমি এখানে লিখবো 6.022 ইন্টু 10⁻23 এত সংখ্যক CO2 সমান 44 গ্রাম CO2। এবার যদি বলে 1 সংখ্যক কার্বন ডাই অক্সাইড মানে কত, তাহলে 44 ডিভাইডেড বাই 6.022 ইন্টু 10⁻23। এবার যদি বলে যে 12.044 ইন্টু 10⁻23 সংখ্যক কার্বন ডাই অক্সাইডের ভর কত হবে? তাহলে 44 ইন্টু 12.044 ইন্টু 10⁻23 ডিভাইডেড বাই 6.022 ইন্টু 10⁻20। তাহলে এটা কেটে দিলাম, এটা কেটে গেলে 2 হচ্ছে, তাহলে কত? 88। তাহলে 88 গ্রাম কার্বন ডাই অক্সাইড। তাহলে তোমাকে দেখতে হবে অঙ্কের সংখ্যা থেকে ভর বলেছে, না ভর থেকে সংখ্যা বলেছে, না সংখ্যা থেকে আয়তন বলেছে। তুমি আণবিক ভর যার ক্ষেত্রে বলবে তার আণবিক ভর বের করে নেবে, নিয়ে এই সম্পর্কটা তৈরি করবে, করে অঙ্কের দিকে দেখবে যে সংখ্যা থেকে ভরে যেতে বলেছে না ভর থেকে সংখ্যাতে কোন দিক থেকে কোন দিকে যেতে বলেছে। সেইভাবে এই সমীকরণ থেকে রিলেশনটা তুলে নেবে, নিয়ে যেটা থেকে যেতে বলেছে সেখান থেকে করবে ওই কি নিয়মে। সিম্পল। চলো নেক্সট অঙ্ক। বলছি এসটিপিতে 44.8 লিটার অক্সিজেনের ভর কত? তাহলে এখানে কি বলেছে? আয়তনের সাথে ভরের সম্পর্ক দিয়েছে। তোমাকে যেটা শুরুতে করতে বলেছি, অক্সিজেন মানে কত? 16 ইন্টু 2 মানে কত? 32 গ্রাম সমান কত? 1 মোল। এবার সংখ্যা বলেনি, তাহলে 1 মোল সমান আয়তন কত? 22.4 লিটার। তাহলে তুমি এটা লিখতে পারবে যে 22.4 লিটার অক্সিজেনের ভর 32 গ্রাম, কারণ প্রত্যেকটার সাথে প্রত্যেকটা কি সমান। তাহলে তুমি এখানে লিখতে পারবে যে 22.4 লিটার অক্সিজেনের ভর, 22.4 লিটার অক্সিজেনের ভর সমান কত বলো? 32 গ্রাম। তাহলে 1 লিটার অক্সিজেনের ভর কত? 32 ডিভাইডেড বাই 22.4
গ্রাম, তাহলে আমার 44.8 লিটার অক্সিজেনের ভর কত? 32 ইন্টু 44.8 ডিভাইডেড বাই 22.4, কেটে গেলে 2, 2 গুণে 4, 3 2 6, 64 গ্রাম। তুমি সহজেও করতে পারো যে 22.4 মানে, যাই হোক ওটা তোমার জটিল হয়ে যাবে, এখন বাচ্চা আছো তোমরা আপাতত এইভাবে কষে কষে করবে। নিশ্চয়ই অঙ্কটা বুঝতে পেরেছো, না বুঝতে পারলে ব্যাকে গিয়ে আর একবার দেখবে, পরের অঙ্কে চলে যাবো আমি। চলো নেক্সট। আচ্ছা, নিচের যৌগগুলির আণবিক ভর ও সংকেত ভর বের করতে বলছে। যৌগগুলি এখানে নেই, আমি কয়েকটা যৌগ তোমাদের দিয়ে দিচ্ছি। H2SO4, তারপরে দিলাম মনে করো H2S, তারপরে দিলাম মনে করো NaOH, তারপরে দিলাম মনে করো HNO3। এদের আণবিক ভর কিভাবে বের করবো? হাইড্রোজেনের 1, তাহলে 1 ইন্টু 2, প্লাস সালফারের 32, প্লাস 16 ইন্টু 4, তাহলে কত হবে যোগ করলে? 98 গ্রাম। হাইড্রোজেন সালফাইডের তো এর আগে করেছি, NaOH-টা করে দিই, 23, অক্সিজেনের কত? 16, হাইড্রোজেনের কত? 1, তাহলে এটা কত হয়ে যাচ্ছে বলো? 3 আগে 4, তাহলে কত? 40। HNO3 কত হচ্ছে? 1 প্লাস নাইট্রোজেনের 14, 16 ইন্টু 3, 48, 63 গ্রাম। বোঝা গেল? আর যদি বলে সংকেত ভর আয়নীয় যৌগের ক্ষেত্রে, মনে করো NaCl, এর সংকেত ভর কত হবে? সোডিয়ামের কত? 23, ক্লোরিনের কত? 35.5, তাহলে কত হয়ে যাচ্ছে? 5 3 8, 58.5 গ্রাম। কি বললাম বুঝতে পারলে? চলো নেক্সট। বলছে এনটিপিতে, আচ্ছা এই এনটিপিটা কি? এনটিপি কি? এন ফর নরমাল, টি ফর টেম্পারেচার, আর পি ফর প্রেসার। তাহলে নর্মাল টেম্পারেচার আর প্রেসার, এর নর্মাল টেম্পারেচার প্রেসার মানে কি? নর্মাল টেম্পারেচার হলো 0 ডিগ্রি সেলসিয়াসকে ধরা হয়, প্রেসারকে ধরা হয় 1 atm। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস এবং প্রেসার কত? 1 atm যদি হয়, টেম্পারেচার 0 ডিগ্রি সেলসিয়াস, প্রেসার 1 atm, হ্যালো প্রেসার 1 atm, 0 ডিগ্রি সেলসিয়াস এবং প্রেসার যদি 1 atm হয়, তাহলে বলছে যে 100 লিটার অ্যামোনিয়াতে কত গ্রাম অণু এবং কত গ্রাম অ্যামোনিয়া আছে। চলো অঙ্কটা একটু অন্যরকম দেখে নিই আমরা। তাহলে প্রথমে যার কথা বলবে তার আণবিক ভর, প্রথমে কোনো কথা হবে না। 4 3 ইন্টু 1 17, তাহলে আমরা লিখতে পারবো 17 গ্রাম অ্যামোনিয়া সমান আণবিক ভর এটা, তার মানে কত? 1 মোল অ্যামোনিয়া, আর 1 মোল অ্যামোনিয়া সমান কত? 22.4 লিটার। তাহলে আমরা এখানে প্রথমে যে 100 লিটার অ্যামোনিয়াতে কত গ্রাম অণু আছে আমরা সেটা দেখে নিই। তাহলে দেখো, তাহলে 17 গ্রাম অ্যামোনিয়া, 17 গ্রাম অ্যামোনিয়া সমান কত? 1 গ্রাম অ্যামোনিয়া। 1 গ্রাম অণু অ্যামোনিয়া। তাহলে 17 গ্রাম অ্যামোনিয়া, আমি তো অনেক আগে পড়িয়েছিলাম তোমাদেরকে যে 1 গ্রাম, যেটাই গ্রামে প্রকাশিত আণবিক ভর সেটাই 1 গ্রাম অণু, যেটাই গ্রামে প্রকাশিত। 17 গ্রাম সমান যেমন 1 মোল, তেমনি 17 গ্রাম সমান আবার 1 গ্রাম অণু। তাহলে আমি এখানে বলতে পারবো যে 17 আমরা বলতে পারবো 17 গ্রাম অণু সমান এত। এবার দেখো, আর এই 17 গ্রাম অ্যামোনিয়া সমান আবার 1 মোল, আবার 1 মোল সমান কত? 22.4 লিটার। তাহলে আমি এখানে বলতে পারবো 22.4 লিটার অ্যামোনিয়া সমান 1 গ্রাম অণু, 1 গ্রাম অণু অ্যামোনিয়া, এটা বলতে পারবো। তাহলে 1 লিটার অ্যামোনিয়া সমান কত? 1/22.4 গ্রাম অণু অ্যামোনিয়া। তাহলে 100 লিটার অ্যামোনিয়া সমান কত? 100 ডিভাইডেড বাই 22.4, এত গ্রাম অণু। দশমিক তুলে দাও, উপরে দিয়ে দাও 10, তাহলে কত হচ্ছে? 1000 ডিভাইডেড বাই এত। এটাকে তোমরা ভাগ করবে, ভাগ করে যত গ্রাম অণু পাবে সেটা লিখবে এখানে, এত গ্রাম অণু। আচ্ছা, এবার বলছে কত গ্রাম অ্যামোনিয়া 100 লিটারে। তাহলে এর অঙ্কটার জন্য তাহলে আমরা এখানে একটু ছোট করে করছি, কত গ্রাম অ্যামোনিয়া। তাহলে দেখো 17 গ্রাম অ্যামোনিয়া সমান কত? 22.4 লিটার। তাহলে 22.4 লিটার অ্যামোনিয়া সমান 17 গ্রাম অ্যামোনিয়া। দেখো এখানে বলেছে গ্রাম, কত গ্রাম, আর গ্রাম অণু, দুটো পার্থক্য বুঝতে পারছো?
গ্রাম অণু, 17 গ্রাম অ্যামোনিয়া সমান 1 গ্রাম অণু, সেই জন্য আমি লিখেছি 22.4 লিটার অ্যামোনিয়াতে 1 গ্রাম অণু অ্যামোনিয়া আছে। তাহলে একে কত, হাজারে কত। এবার কিন্তু আমাকে এবার পরের কোশ্চেনটা আর গ্রাম অণু জানতে চাইনি, শুধু গ্রাম বলেছে। তাহলে আমি 22.4 লিটার সমান 17 গ্রাম, 1 লিটার সমান তাহলে কত, 17 বাই 22.4 গ্রাম, আর 100 লিটার অ্যামোনিয়া সমান 17 ইন্টু 100 ডিভাইডেড বাই 22.4। এটা ক্যালকুলেশন করবে, করলে তোমরা উত্তরটা পেয়ে যাবে, বাড়িতে ভাগ করবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন। 1000 গ্রাম জলে মোল সংখ্যা নির্ণয় করো। জল বলেছে মানে কথা হবে না, সরাসরি আমরা কি করব, 2 × 1 + 16 মানে কত, 2 × 1 + 16 মানে কত, 2 × 1 + 16 মানে কত, 2 + 16 মানে কত, 18, 2 + 16 মানে কত, 18। তাহলে দেখো 18 গ্রাম সমান, 18 গ্রাম সমান কত, 1 মোল। যেটাই আণবিক ভর ওটাই 1 মোলের ভর, যেটাই আণবিক ভর সেটাই 1 মোল। তাহলে আমি এটা বলতে পারি যে 18 গ্রাম সমান 1 মোল জল। তাহলে 1 গ্রাম সমান 1/18 মোল জল, আর 1000 গ্রাম সমান 1000/18, এটা ভাগ করলে হবে 55.55 মোল। ওকে, চলো তাহলে এখান থেকে আমরা মোলের একটা আলাদা কনসেপ্ট বের করতে পারি। মোল বের করার নিয়ম হলো ভর, প্রদত্ত ভর, মোল বের করার নিয়ম হলো প্রদত্ত ভর ডিভাইডেড বাই আণবিক ভর, প্রদত্ত ভর ডিভাইডেড বাই আণবিক ভর। অঙ্কে প্রশ্নে যে কত গ্রামের জন্য বের করতে বলেছে সেটা যদি দিয়ে দেয়, আর আমি আণবিক ভর যদি জানি, দুটোকে ভাগ করলে মোল পাওয়া যাবে। মানে মোল সমান W/m, মোল সমান W/m। এভাবে তুমি করতে পারতো, 1000কে 18 দিয়ে ভাগ করলে হয়ে যেত। চলো নেক্সট। 12 গ্রাম ম্যাগনেসিয়ামের মোল সংখ্যা কত? তাহলে ম্যাগনেসিয়ামের আণবিক ভর কত, 24। তাহলে মোল কত, শর্টকাট রুলসটা দিয়ে করো। কত গ্রামে বলেছে, 12 গ্রাম, প্রদত্ত ভর 12, ম্যাগনেসিয়ামের আণবিক ভর কত, 24। তাহলে কেটে গেলে কত হবে, 2 মানে কত, হাফ মোল, মানে 0.5 মোল। তাহলে 12 গ্রাম ম্যাগনেসিয়াম মানে 0.5 মোল ম্যাগনেসিয়াম। বোঝা গেল? চলো নেক্সট। 1.8 ml জলে কত মোল জল আছে? এখানে আবার ml দিয়ে দিয়েছে। তাহলে জলের কি আণবিক ভর কত? জলের 2 × 1 + 16 মানে কত, 2 + 16 মানে কত, 18 গ্রাম, মানে কত, 1 মোল। 18 গ্রাম মানে কত, 1 মোল। তাহলে 1 মোলের ভর কত, আয়তন কত, 22,400 ml। আমি আর লিটারে লিখলাম না। কেন লিটারে লিখলাম না? কারণ অঙ্কে আমার লিটার দেয়নি, আমি কেন লিখবো লিটার? আমাকে তো ml দিয়েছে। তাহলে আমি 1 মোল সমান 22,400 ml। তাহলে আমি এখানে এটা লিখতে পারি যে 22,400 ml জল সমান 1 মোল জল। তাহলে 1 ml জল সমান 1/22,400। বুঝতে পারছো তো সবাই, নাকি বুঝতে পারছো না? আশা করি বুঝতে পারবে এবং তোমাদের এটা পরীক্ষার সময় খুবই কাজে লাগবে। দেখো আমি প্রত্যেকবারে লিখছিলাম 18 গ্রাম সমান 1 মোল, 1 মোল সমান 22.4 লিটার। সেই 22.4 লিটারকে আমরা কি বলছি এখন, 22,400 ml, কারণ আমাকে অঙ্কটা ml এ দিয়েছে। তাহলে 22,400 ml জল সমান আমি লিখতে পারবো না 1 মোল, কারণ প্রত্যেকটার সাথে প্রত্যেকটা তো সমান, মোলের সাথে আণবিক ভরের সাথে আয়তন। তাহলে এবার আমি কি লিখবো, 1.8 ml জল সমান কত মোল জল? তাহলে 1.8 ডিভাইডেড বাই 22,400, দশমিক তুলে দাও, তুলে দিয়ে তলায় 10 দাও। ঠিক আছে, এটা কাটাকাটি করবে তোমরা, করে ক্যালকুলেশন করবে, করলে মোল পেয়ে যাবে এখান থেকে। ওকে, জাস্ট এটা বাড়িতে তোমরা একটু কাটাকাটি করে ক্যালকুলেশন করো। চলো, বলছে এসটিপি তে একটি গ্যাসের 1 গ্রামের আয়তন এত ml, ওই গ্যাসের আণবিক ভর। ওকে, ভেরি গুড কোশ্চেন। যে এখানে কি বলছে, একটি গ্যাসের 1 গ্রামের আয়তন 280 ml। ওকে, তাহলে আমরা কি জানি যে 22.4 লিটার সমান 22,400 ml সমান 1 মোলের ভর, মানে 1 মোল গ্যাসের আয়তন। 1 মোল গ্যাসের আয়তন 22.4 লিটার বা 22,400 ml, সেটা মানেই তো 1 মোলের ভর। তাহলে আমরা যদি আবার 1 মোল মানে কি, 1 মোল মানেই তার আণবিক ভর।
1 মোল মানেই তো তার আণবিক ভর। তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে 22,000, আচ্ছা তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি, দেখো তো 280 ml গ্যাসের ভর সমান 1 গ্রাম। 1 ml গ্যাসের ভর সমান 1/280। আর তাহলে 22,400 ml মানেই তো 1 মোল। তাহলে আমি আর 1 মোলের ভরই আণবিক ভর। তাহলে এটা আমি বলতে পারি না যে 22,400 ml এর যেটা ভর হবে ওটাই তার আণবিক ভর। তাহলে 22,000 যদি এখানে লিটার থাকতো আমি তো লিটারে করতাম, তখন 22,400 ml গ্যাসের ভর কত? 22,400 ডিভাইডেড বাই 280। কাটাকাটি করো, 4 2 4 2 7 8 হচ্ছে 8 400। আচ্ছা এখানে একটা শূন্য আছে, ওটা দেওয়া হয়নি, তাহলে 80, তাহলে 80 গ্রাম। তাহলে এই গ্যাসের আণবিক ভর কত? 80 গ্রাম। ওকে চলো নেক্সট আর পেজ নেই, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো। মোলের ধারণা কমপ্লিট করলাম, আশা করি তোমাদের এটা অনেক কাজে দেবে। ঠিক আছে, ভালো করে সবাই পড়াশোনা করো পরীক্ষার সময়। তো চলো আরো একবার বলে দিই এই যে জায়গাটা তোমাকে মনে রাখতে হবে। দেখো এই জায়গাটা হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আরো একবার বলে দিচ্ছি এই জায়গাটা হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই যে ছক, এই ছকটা যদি তুমি মনে রাখো, তাহলে তোমার কাছে মূল কনসেপ্টের অঙ্ক হবে জল ভাত। তো এই ছকটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। সম্পূর্ণ ক্লাসের মধ্যে যেটুকু জানলে তুমি সমস্ত অঙ্ক করতে পারবে। ঠিক আছে, তার আগে কনসেপ্টগুলো আমি তোমাদেরকে ক্লিয়ার করেছি। তবে এই যে কনসেপ্ট, এই যে পেজ, এইগুলো যদি তুমি জানো যে পারমাণবিক ভর সমান মোল সংখ্যা সমান এবং মোল সংখ্যা সমান অ্যাভোগাড্রো নাম্বার, এবং অণুর ক্ষেত্রে যে অণুর আণবিক ভর সমান মোল সংখ্যা, এবং সেই মোল সংখ্যা সমান আমরা লিখতে পারি 22.4 লিটার, এবং আবার সেই 22.4 লিটার বা মোল সংখ্যা সমান অ্যাভোগাড্রো সংখ্যা। এই যে এই রিলেশনটা যদি তুমি জানো, ক্লাস 9-এর অ্যাভোগাড্রো মানে সংখ্যা বা মোল সংখ্যা থেকে যা অঙ্ক পড়বে, আশা করছি পরীক্ষায় তুমি সব অঙ্ক একদম সেট করে আসবে। বুঝতে পারলে কি? তো সবচেয়ে গুরুত্বপূর্ণ পেজ এটা তোমরা মনে রেখো। এই পেজটা মনে রাখলে তোমার কোনো অঙ্ক আর আটকাবে না। ওকে চলো তাহলে আজকের এই পর্যন্ত, কি টাটা বাই বাই, দেখা হবে নেক্সট চ্যাপ্টারে। সবাই ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো, এবং পরবর্তী ক্লাসগুলো নিয়ে আসছি তোমাদের জন্য খুব সুন্দর করে। ফিজিক্স দাদা অনলাইন প্ল্যাটফর্ম থেকে তোমরা দেখো, পরীক্ষার আগে তোমাদের অনেক কাজে দেবে, এবং তোমরা অনেক ভালো পরীক্ষা হোক তোমাদের, ভালো প্রিপারেশন নাও। সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো, সকলকে অনেক অনেক ধন্যবাদ।